কি খবর তোমাদের? ভালো আছো সবাই? হুম। জি মানজি। স্যার। স্যার আপনি ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। আর ভালো। থ্যাংক ইউ। সুবা। সবাই খাতা পাইছো? হ্যাঁ। আমি পাই নাই আমারটা। এরা স্যার তো লাস্ট দুইটা পরীক্ষার খাতাই পাই নাই আমি। কি বলো? সবাই পাবা কেমনে? সবার খাতা তো দেই নাই। ঠিক আছে। যারা যারা শেষের দিকে জমা দিছে, শেষের দিক থেকে দেখা শুরু করছি তো। যারা শেষের দিকে জমা দিছে তারা পাইছে। যেমন সামিন পাইছে। সামিন পাইছিস না? জি স্যার পাইছি, আপনি আমার মার্ক দেন নেই স্যার একটাই। আন্দাজি। সামিন না পাইছে। স্যার, চারে দেন নেই স্যার। তিনে মার্ক দিচ্ছেন, চারে দেন নেই। চার চার দিমু কেমনে? খাতার উত্তরপত্র লেখা যে সুরত, এটা দুই দেওয়া উচিত। দীপ্ত, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খাতার লেখা যে সুরত, কোন সুরত মুরত নাই। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সুন্দর করে প্রেজেন্টেশন থাকবে, সুন্দর করে লেখবা। কি লেখে মনে হয় কি, ওই যে এলাকায় যে কিষান দেয় না, যে কোন রকমে খাতায় লিখতে পারলেই হয়েছে, সেরকম লেখে। লিখবি সুন্দর না সুন্দর স্যার, করে। মাথা মুথা গরম থাকে স্যার, যে ম্যাথ দেন। যে স্যার এক কোশ্চেন। ঘন্টায় এত ভয়ঙ্কর জিনিস দেন, আবার এসব সৌন্দর্য চান কেন? না, আমি তো সব কোশ্চেনই সোজা দিছি, একটা ম্যাথ দিছি শুধু ভয়ঙ্কর, সবই সোজা ম্যাথ দিছি। অ্যাজ ইউজুয়াল ম্যাথ দিছি, এইরকম। ওইটা দিয়ে তো শুরু করছিলাম স্যার, কাল হয়ে গেছে স্যার লাস্টে। এরকমই হয়, বুঝছো? এরকমই হয় যে সবগুলাই মনে করো, একটা কোশ্চেনের 80% জিনিস থাকে অ্যাজ ইউজুয়াল, আর 20% জিনিস থাকে এরকম উড়াধুরা। এইরকম বুয়েটের অ্যাডমিশন টেস্টের কোশ্চেনও তাই থাকবে। মনে করো অ্যাজ ইউজুয়াল থাকে 70%, আর 30% মনে করো একটু ঘুরানো পেছানো থাকে। ওই পোলাপান ওইখান থেকে একটা যখনই করতে যায়, তখনই মাথা ঘুরায় টুরায় সব বাকি শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি বুয়েটের বিগত বছরের কোশ্চেন গুলো দেখো, দেখবা যে 70% কোশ্চেন অ্যাজ ইউজুয়াল, এবং 30% কোশ্চেনের তোমার যদি কপাল খারাপ হয়, তুমি কি করবা, ওই 30% একটা প্রথম দিয়ে শুরু করবা। ওই একটা যখন মিলবে না, তখন দেখবা যে আর ওই যেগুলো পারতা ওইগুলো ভুলে গেছো, ওই সূত্র আর মাথায় আসবে না। এরকম হয় ব্যাপারটা। সো আগে সহজ সহজ আমার জিনিসগুলো নেট করা ছিল উচিত। না, এজন্য পরে সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক কারণ আছে, তো সমস্যা নেই। প্রবলেম। যারা পরীক্ষা দিচ্ছে তারা তো দেখলাম ভালোই মার্কস পাইছে, 30-এর মধ্যে 14, 15, 18, 19, 20, 23 এরকম করে পাইছে। ভালোই তো পাইছে। বাকি ম্যাথ গুলো সোজাই ছিল নাকি? জি স্যার, তোমাদের এই এক্সামের কোশ্চেন কম্পিটিভলি ইজি ছিল। তোমাদের তো আগে কলেজ। বলেছে আপনার নিউটনিয়ান মেকানিক্স, তারপরে গতিবিদ্যার তো সবই। নিউটনিয়ান মেকানিক্স বেশি কঠিন দিয়েছিলেন, আর কাজ শক্তি। এইটা তো, এই চ্যাপ্টারটা তো এমনি একটু ইজি। সেকেন্ড দোলক আর সরল দোলক ছাড়া কিছু নাই। ঠিক আছে। আর এরপরে তো আমি বলছি আরো দুইবার রিভিশন হবে, তো সে দুইবার রিভিশনের জন্য তো কিছু ম্যাথ রাখতে হবে নাকি? একবারই যদি সব দিয়ে দিই, তাহলে আরো দুইবার রিভিশনে কি ম্যাথ দিব? স্যার ওইটাই তো ভয় লাগে, প্রথমবারেরটাই তো পারতেছি না, বাকি দুইবার কি করব? প্রথমবারে ডে পারতেছি না, পড়ালেখা করলে আবার মানুষ পারে না, না? পড়ালেখা করলে তো মানুষ পারে। আর তোমাদের তো কলেজ খুলে দিবে, জানো তো, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ডেট দিয়ে দিছে। ওটা তো মেয়েতে। হ্যাঁ, এই তো মেয়েতেই তো। মেয়ের ঈদের আগে খুলবে নাকি তাহলে? তোমার কি মনে হয় ঈদের আগে খুলবে? ঈদের আগে খুলবে না। ঈদের 27, কত দেখলাম, 17 আর হলো 26 না 24 মে। 24 মে বিশ্ববিদ্যালয় খুলবে। তার আগে 17 মে হলগুলো খুলবে, 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তার মানে ওই তোমাদের সবে একসাথে বন্ধ হয়েছে, সব একসাথে শুরু হবে, বুঝছো? সুতরাং তোমরা আলটিমেটলি সেই ঈদের পরে, ঈদের পরে মে, মে জুন জুলাই 3 মাস ক্লাস করবা। আগস্টের শেষের দিকে হয়তো বা তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, বুঝছো? এই যে আগস্টে বলছে না টেস্ট এইচএসসি পরীক্ষা পরীক্ষা হবে দিবে। না স্যার? তা তো পরীক্ষা হবেই, কলেজে পরীক্ষা হবে না? কলেজ তো তোমাদেরকে 3 মাস রাখবে। স্যার 3 মাস কি পড়াবে না পরীক্ষাই নিবে? সব করবে। তা কলেজের কাছে ছাইড়ে দিলে কলেজ কি তোমার মনে হয় পরীক্ষা ছাড়া ছাইড়ে দিবে তোমারে? স্যার সরকার তো বলছিল কোনো পরীক্ষা টরীক্ষা হবে না। সরকার তো কত কথাই বলে। সরকার তো বলবেই। তোমার মনে হয় সব স্টুডেন্টদের সব কলেজ পরীক্ষা দিতে দিবে? সব ছেড়ে দিবে?
আমি তো ওই দিন বললাম না যে আমি তো মিটিং এ বলছি জান্দা গান্দা সান্দা সব পরীক্ষা দিতে দেওয়া যাবে না, এরকম কোনো কথা এলো নাকি? আর আমাদের কলেজে কি এরকম প্রতি বছরই টেস্টে যারা ফেল করে তারপরে ওদের এক্সাম দিতে দেয় না, নাকি আবার রিটেস্ট নেয়? না, এক্সামের পর একটা সার্টেন অপশন বাদ পড়ে, টেস্টের রেজাল্টের উপর একটা সার্টেন অপশন বাদ পড়ে, খুব কম সংখ্যায়, মনে করো টোটাল কতজন হবে, 20-30 জন বাদ পড়ে, এরকম সংখ্যায় কম। 300 থাকলে তার মধ্যে 20-30 জন বাদ পড়লে এটা কোনো ফ্যাক্ট না, তাই না? একটা সেকশন থেকে সর্বোচ্চ 4-5 জন বাদ যায় আর কি, যাদের অবস্থা খুব খারাপ ওইরকম। ঠিক আছে, আসো, সমস্যা নাই, বহুত কথাবার্তা হয়ে গেছে, আমরা আজকে রিভিশন দেওয়া শুরু করি। দেখো চ্যাপ্টার 10, এটা হলো আমাদের ফার্স্ট রাউন্ড রিভিশন অন চ্যাপ্টার 10। ঠিক আছে, ফার্স্ট পেপার আজকে ডেট কত? ডেট হলো 22 তারিখ, 22/2/2021। ঠিক আছে, 22/2/2021। ওকে, হ্যাঁ, সালাম নুসরাত জাহান ববি, রাহাতিল আশিকিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসো আমরা শুরু করি। দেখো প্রথমেই আমরা বলেছিলাম গ্যাসের একটা বিশাল পার্ট আছে, ঠিক আছে? এই গ্যাসের অংশ শোনো, এই যে দেখো, আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, যে বইটা, এই খাতাটা আমি কাদেরকে রিভিশন দিছিলাম, এই যে এটা কি তোমাদের রিভিশন দিছিলাম? দেখো তো, এটা তোমাদের রিভিশন দিছিলাম নাকি? আই থিঙ্ক তোমাদের রিভিশন দেওয়ার কথা। স্যার, এটা আমাদের পড়ানো হয়েছে। এটা তোমাদের পড়ানো হয়েছিল না? তা আমি জি তো স্যার। এটা খুলে দেখছি যে এমন পড়ানো হয়েছে যে তোমাদের আর কিচ্ছু বাকি নাই, মানে সব পড়ানো হয়ে গেছে এটার মধ্যে, প্রত্যেকটা লেকচারের মধ্যে। আচ্ছা, এটা তো চ্যাপ্টার 1 এর, মানে গতিবিদ্যার এই চ্যাপ্টারটা কি তোমাদের আছে? স্যার, হ্যাঁ, থার্মোডাইনামিক্স আছে তো? এটা আছে না? আচ্ছা, ঠিক আছে, গুড। তো এইটা আমি এই জন্যই বের করছি যে তোমরা জানো কিন্তু যে এই তাপগতিবিদ্যা নাকি এটার নাম? এটার নাম তো জি তাপগতিবিদ্যা। এই স্যার। তাপগতিবিদ্যা এটাও কিন্তু গ্যাস, এবং এই আমাদের চ্যাপ্টার 10 আমরা যেটা আজকে পড়বো, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই দুইটা চ্যাপ্টারের সাথে কিন্তু বেশ মিলানো আছে। এই জন্যই এই দুইটা চ্যাপ্টারই সিলেবাসের মধ্যে আছে। এই যে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বলি, তারপরে সমস্যা রুদ্ধতাপের প্রক্রিয়া বলি, তারপরে বিভিন্ন এই যে কি বলে আদর্শ গ্যাস মোলার গ্যাস ধ্রুবক নিয়ে যে কাজ বাজ করি, এইগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টার 10-এও আছে। এই জন্য আমাদের এই চ্যাপ্টার 10 এর পরে চ্যাপ্টার 1টা রিভিশন, এবং অনেকটা একই রকম চ্যাপ্টার। ওকে, তো এখন দেখো এই গ্যাসের যে সূত্রগুলো আছে, এই গ্যাসের সূত্রাবলী তোমরা নিজের দায়িত্বে, গ্যাসের সূত্রাবলী এগুলা নিজ দায়িত্বে রিভিশন দিয়ে ফেলবা, বুঝছো? এগুলা নিজ দায়িত্বে পড়বা। কারণ হচ্ছে কি নিজ দায়িত্বে পড়বা? কারণ হলো এই গ্যাসের সূত্রাবলী, এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে অ্যাভোগাড্রোর প্রকল্প, তারপর সমন্বিত সূত্র পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এম/এমআরটি, তারপরে এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে যে এক পাজা কোশ্চেন আসে, সূত্র আসে, এগুলা সব নিজ দায়িত্বে রিভিশন দিয়ে ফেলবা। কারণ হচ্ছে এগুলা ফিজিক্সেও আছে, এগুলা কেমিস্ট্রিতেও আছে। কথা বুঝতে পেরেছো? তোমাদের কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা কি রাখছে নাকি বাদ দিয়ে দিছে? স্যার আছে, কেমিস্ট্রিতে কিছুই এটা বাদ রাখছে? নেই, মানে কেমিস্ট্রিতে অল্প কিছু, বাদ। কেমিস্ট্রিতে কয়টা চ্যাপ্টার রাখছে? 4টা? জি স্যার। আর সবই রাখছে, যেগুলি কেউ পড়ে না ওইগুলি বাদ দিছে। ভালো হয়েছে, গুড। কিছু করার নাই তো। কেমিস্ট্রিতে মোট চ্যাপ্টার তো মনে হয় 5টা না? জি স্যার। স্যার তো 5টার মধ্যে রাখছে কয়টা? 3টা না 4টা? 4টা। চারটা তাইলে আর রাখছে, কি হইলো? সবগুলো ফিজিক্সে তো 10টা বড় বড়। বড় বড় বাদ দিছে না রাখছে? বড়গুলোই তো বড় রাখছে বড় স্যার। সব রেখে দিচ্ছে। তাহলে ফিজিক্সে তো চ্যাপ্টার সিলেবাসটা আরেকটু বড় করলে ভালো হইতো। কারণ হলো 10টার মধ্যে মাত্র 5টা চ্যাপ্টার রাখছে। সেকেন্ড পেপারে 11টা চ্যাপ্টারের মধ্যে মাত্র 5টা রাখছে, অর্ধেকের বেশি বাদ পড়ে গেছে। ফিজিক্সে বেশি বাদ দিয়ে ফেলছে। রাখছে 10টার মধ্যে 4টা রেখে দিছে। ম্যাথ স্যার, কোথায়? ম্যাথে সবচেয়ে কমাইছে। আচ্ছা, ম্যাথে সবচেয়ে কমাইছে। এত কম শিখে কি হবে? অ্যাডমিশন টেস্ট কি এত কমের মধ্যে দিবে? স্যার যেগুলা ম্যাথে না ত্রিকোণমিতি স্যার, বাদ দিয়ে দিচ্ছে। করলে যেগুলো আছে সেগুলো পারবো না, এরকম ত্রিকোণমিতি দেয় নাই ফার্স্ট পেপারে। সমস্যা নাই, আল্লাহ ভরসা। এই যে জাতির উন্নতির একটা ব্যবস্থা করছে, তোমাদের রেজাল্ট ভালো হবে, কোনো সমস্যা নাই। ওকে, আর
আর যারা এই সিলেবাস বানাইছে তারা ভালো করেই জানে যে অ্যাডমিশন টেস্টের জন্য সবাই প্রিপারেশন নেয় না। একটা সেকশনে 100 জন স্টুডেন্ট থাকলে তার মধ্যে সর্বোচ্চ ভালো থাকে 40 জন। এই 40 জন হলো নিজ দায়িত্বে পরিশ্রম করে পড়ালেখা করে ভালো জায়গায় চান্স পাবে। বাকিরা তো বাকি 40 জন, বাকি 30 জন হলো মনে করো যে চান্স পাইলে পাইলাম, না পাইলে নাই, টিটি পড়ে। আর বাকি 100 জনের মধ্যে বাকি আর 20 জন থাকলে 20 জন কোনো পড়ালেখার দাঁড়িয়ে দাঁড়ে না। তো ওই যে 40 জন, প্রথম 40 জন, এই 40 জন নিয়েই তো সবাই চিন্তা ভাবনা করে। আর এরা জানে যে এরা নিজে নিজে পড়ে নিতে পারবে, বুঝছো? এরা হেল্প নিয়ে পড়ুক আর যেমনে পড়ুক এরা কমপ্লিট করবে। আর আমার তো সমস্যা নাই, আমি তো পুরো চ্যাপ্টার পুরো সিলেবাস শেষ করছি, চ্যাপ্টার 10 আপ টু 10 সেকেন্ড পেপার শেষ করছি। ওকে। আর তোমরা যদি খুব উদ্যোগী হও তাহলে আমার 11 চ্যাপ্টারের একটা নোট দিয়ে দিব না তোমাদেরকে, শেষ যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে যেটা আছে। জ্যোতির্বিজ্ঞানে খুব বেশি কিছু নাই, 2-3টা সূত্র আছে, ওইগুলো পড়লেই হয়। জি আচ্ছা, স্যার দিয়ে দিন ওটা। হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানের নোট দিয়ে দিব না, ওই মেতে খুললে তখন জ্যোতির্বিজ্ঞানের নোট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আসো গ্যাসের সূত্রাবলী আমরা পড়ি, অথবা এই ফার্স্ট রাউন্ড রিভিশন শেষ হলে দিয়ে দেবো না। আচ্ছা, গ্যাসের সূত্রাবলী শোনো, এটা আমরা নিজ দায়িত্বে পড়বো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা সূত্র শুরু হবে কোথা থেকে? শোনো, তোমরা কিন্তু মনে রাখতে হবে আমি কি কি বলছি, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সমন্বিত সূত্র, তারপরে আদর্শ গ্যাস সমীকরণ তো হলো সমন্বিত সূত্র। এরপরে আছে দেখবা যে আদর্শ গ্যাস সমীকরণ নামে একটা আসলো না, এই যে পিভি ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার, মনে আছে? এটা কি ছিল? এটা কি আদর্শ গ্যাস সমীকরণ ছিল? তাহলে ওইখান থেকে অনেকগুলো সূত্র বের হইতো। এই সূত্রগুলো এগুলো তোমরা একটু নিজেরা নিজেরা রিভিশন দিবা, যেহেতু ওইখানে বোঝানোর কিছু নাই, একদম সিম্পল জিনিস সেখান থেকে আসবে। তাহলে আমাদের বোঝানোর যে পার্টটুকু আছে, দেখো সেই পার্টটুকুতে আমরা আসি। দেখো আমাদের বোঝানোর যে পার্টটা আছে টপিক নাম্বার 1, দেখো টপিক নাম্বার 1, বুদবুদ মনে আছে? বুদবুদ, জি স্যার। দেখো বুদবুদের জন্য টপিক নাম্বার 1, বুদবুদের জন্য আমরা কি করতাম, কোথায় আসতাম দেখো আগে। এই বুদবুদের জন্য আমাদের কাজ ছিল এরকম যে একটা কুয়ার বা হ্রদের তলদেশে আমরা কাজ করতাম, তলদেশ থেকে একটা বুদবুদ উপর দেশে আসতো, ঠিক আছে? তলদেশ থেকে বুদবুদ কি করতো, উপরে তলে আসতো। তাহলে দেখো এইখানে একটা বুদবুদ যখন পানির মধ্যে নিচে থাকতো, সেখান থেকে এই বুদবুদটা কি করতো, এই উচ্চতায় মনে করো এইখানে চলে আসতো। তাহলে এইখানে চলে আসলে এই উচ্চতায় এখানে চলে আসতো। তাহলে মনে করো এটার গভীরতা হচ্ছে এইচ। তাহলে এখন দেখো এই নিচে মনে করো তোমার চাপ যদি বুদবুদের উপর চাপ যদি P1 হয়, আর আয়তন যদি V1 হয়, আর উপরে যদি চাপ P2 হয়, আর আয়তন হয় কত, V2। তাহলে এখন দেখো আরো একটা জিনিস আছে, যে এই P1 নিচের চাপটা, এই P1 অর্থাৎ তলদেশের চাপ, এই তলদেশে যে চাপটা তুমি পাবা, সে চাপ হবে কি, দেখো তোমরা ক্লাস 10 এ শিখছো যে এইচ গভীরতায় চাপ হয় কত, এইচ রো জি। এইচ গভীরতায় চাপ হয় এইচ রো জি প্লাস এইখানে যে এই যে উপরে চলে আসে যে বায়ুমণ্ডলের চাপ আছে, এই বায়ুমণ্ডলের চাপটা তলদেশেও আছে। তাহলে P1 ইকুয়ালস টু কত হবে, P2 প্লাস এইচ রো জি। কথা বুঝতে পেরেছো? P1 ইকুয়ালস টু কি হবে, P2 প্লাস এইচ রো জি। কারণ এইখান থেকে একটা সার্টেন গভীরতায় তুমি আসছো, তাহলে সেই সার্টেন গভীরতায় তুমি যখন আসবা, তখন সেখানে তোমার এই পানির চাপও কাজ করবে আর বায়ুমণ্ডলের চাপ কাজ করবে, কারণ এই পানিটা বায়ুমণ্ডলের বাইরে না। ওকে, তাহলে এখানে এই পানির গভীরতায় দুইটা চাপ কাজ করবে, একটা হলো বায়ুমণ্ডলের চাপ, আর একটা হলো ওই যে এইচ গভীরতায় চাপ ছিল ক্লাস 10 এ, P ইকুয়ালস টু এইচ রো জি। তাহলে P1 ইকুয়ালস টু হবে, এটা হবে বায়ুমণ্ডলের চাপ প্লাস এটা হবে হলো এইচ গভীরতায় তলদেশে তরলের চাপ এইচ রো জি। তাহলে দেখো, সুতরাং বয়েল সূত্র থেকে আমরা কি লিখতে পারি, বয়েলের সূত্র থেকে লিখতে পারি, আমরা কি লিখতে পারি, P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে তোমার এই সূত্রটা দাঁড়াবে, এটা হলো তলদেশের P1 V1, তাহলে P2 প্লাস এইচ রো জি ইন্টু V1 ইকুয়ালস টু P2 ইন্টু V2। এইটা হলো শুধু তোমার বয়েলের সূত্র থেকে। যদি সমন্বিত সূত্র থেকে পেতে চাও, তাপমাত্রাও থাকে, নিচে উপরে তাপমাত্রাও থাকে, তাহলে সমন্বিত সূত্র থেকে তুমি লিখবা, দেখো সমন্বিত সূত্র থেকে তুমি লিখবা যে এটাকে জাস্ট নিচে T1 চলে আসবে, P2 প্লাস এইচ রো জি ইন্টু V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। এটা আসবে হলো সমন্বিত সূত্র থেকে। এখন তোমাকে বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে, চাইতে পারে যে এই বুদবুদ যে আসছে উপর দেশে আসছে, তখন এই বুদবুদের আয়তন কত, এটা হইতে পারে। তোমার এই কুয়ার বা হ্রদের গভীরতা কত, সেটা হতে পারে। এই বুদবুদের নতুন ব্যাসার্ধ বা ব্যাস কত, সেটা হতে পারে। এই বিভিন্ন জিনিস চাইতে পারে। এই ফর্মুলা থেকে হয় 1
আর 2 থেকে তুমি বের করে ফেলবা। ঠিক আছে, আমরা ম্যাথ তো রিভিশন দিবই, তখন দেখবো না। জাস্ট এই হলো সূত্র। এখন বলো এই P1 আর P2 নিয়ে কার কোনো সন্দেহ আছে? P1 আর P2 নিয়ে কার কোনো সন্দেহ আছে কিনা বলো, শিগগির বলো। আমরা রিভিশন দিচ্ছি, জাস্ট স্রেফ রিভিশন। আর শেষের দিকে চ্যাপ্টার অত কঠিন চ্যাপ্টার না, একটু ইজি চ্যাপ্টার, শুধু একটু খালি সূত্রগুলো বুঝলেই হয়। বলো গুণাগার, কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ আছে? নাজায়েত ওফা, নৌরিন আফরিন, রামিসা কান্তা, সাদিকা, সামিন, তাওহিদ, কোনো সন্দেহ আছে বলো। না না স্যার। বুঝলে আমাকে না বললে আমাকে বুঝো। তাহলে এখানে দুইটা চাপ কাজ করে কেন? এখানে দুইটা চাপ কাজ করে, একটা হলো বায়ুমণ্ডলের চাপ, তাহলে P1 ইকুয়ালস টু হলো P2, এটা হলো বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ গভীরতায় চাপ হচ্ছে এইচ রো জি। ঠিক আছে, এইচ গভীরতায় চাপ হচ্ছে এইচ রো জি। তার মানে পানির তলদেশে দুইটা চাপ কাজ করে, একটা হলো বায়ুমণ্ডলের চাপ P2, আর একটা হলো তোমার এই এইচ গভীরতায় যে চাপ সেটা। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম আমাদের দুইটা চাপ কাজ করলো। তাহলে টপিক নাম্বার 1 গেল। এই হলো ফিজিক্সের 1 নাম্বার টপিক, যদি আমরা ফিজিক্স পার্ট থেকে বলি। এরপর আসো সেকেন্ড টপিক হচ্ছে আমাদের টপিক 2 হচ্ছে, আসো টপিক 2 হচ্ছে, বলো টপিক 2 কি? টপিক 2 কি? শিশিরাঙ্ক, মনে আছে? টপিক 2 হচ্ছে শিশিরাঙ্ক। ঠিক আছে, শিশিরাঙ্ক অবলিক যেটাকে আমরা বলি ডিউ পয়েন্ট। এখন কথা হলো, আমার কথা হলো যে 1 নাম্বার যে এই শিশিরাঙ্কটা আমরা জানবো, ঠিক আছে। শিশিরাঙ্কটা কি হয়? শিশিরাঙ্কটা আমরা খুঁজে পাই বায়ুতে জলীয় বাষ্প কি পরিমাণ আছে বা নাই, বা এখান থেকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়, এই জন্য আমরা শিশিরাঙ্ক বের করে থাকি। ঠিক আছে, যে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টে আমরা করিটা কি? আমরা করি হচ্ছে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে বা নাই তার হিসাব বের করি, ঠিক আছে, শিশিরাঙ্ক দিয়ে। তাহলে এখন কথা হলো যে ওকে, শিশিরাঙ্ক বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে বা নাই তার হিসাব আমরা করলাম। তাহলে শিশিরাঙ্ক কি? জাস্ট এটি একটি তাপমাত্রা। ঠিক আছে, এটি একটি তাপমাত্রা। এটা কিরকম তাপমাত্রা রে ভাই? বলো, এটা কি তাপমাত্রা? এটা কিরকম তাপমাত্রা? শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। কিরকম তাপমাত্রা? এই তাপমাত্রা হচ্ছে, দেখো, বায়ু একটা নির্দিষ্ট আবদ্ধ স্থানের বায়ু, সাপোজ মনে করো এইরকম আমি একটা আবদ্ধ স্থান নিলাম। তাহলে এই আবদ্ধ স্থানের মধ্যে, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এয়ার আছে। ঠিক আছে, এটার মধ্যে বাতাস আছে। তাহলে এই নির্দিষ্ট আবদ্ধ স্থানের এই পাত্রের মধ্যে যে পরিমাণ বাতাস আছে, সেই বাতাস নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারবে। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে। ঠিক আছে, যেমন তো এখন মনে করো তুমি যদি, তোমার অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ খাবারের রেঞ্জ আছে, তাহলে এখন এই নির্দিষ্ট পরিমাণে তুমি যদি বেশি খাও তাহলে কি করবা? তুমি পেট ফেটে মরে যাবা। তাহলে ব্যাপারটা হচ্ছে ওইরকম, যে এইখানে এই নির্দিষ্ট আবদ্ধ স্থানের বাতাস কি করতে পারবে? নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারবে। এর চেয়ে সে বেশি পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারবে না। তাহলে এখন এই এই আবদ্ধ স্থানের বাতাস একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে কি করে? সে বায়ুতে উপস্থিত এখানকার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। অর্থাৎ সে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেই পরিমাণ জলীয় বাষ্প ধরে ফেলে, সেটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। তাহলে যে তাপমাত্রায় বায়ু তার উপস্থিত অভ্যন্তরস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, অর্থাৎ যে পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প ধরে ফেলে, সেই তাপমাত্রাকে বলা হয় হলো শিশিরাঙ্ক। তাহলে এখন তোমার কোশ্চেন হলো যে স্যার, তাহলে যদি আমি তাপমাত্রা এর চেয়ে আরো কমাই দিই তাহলে কি হবে? সে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার তার অভ্যন্তরস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ সে করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প ধরে ফেলে নির্দিষ্ট তাপমাত্রায়। আমরা সেই তাপমাত্রাটাকে বলি হলো শিশিরাঙ্ক। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে সে যদি ওই তাপমাত্রা যদি আমরা আরো কমায় দিলাম, মনে করো এখানে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হইলো। এখন যদি তাপমাত্রাকে আমি এই রুমের তাপমাত্রাকে যদি আমি 15 ডিগ্রি সেলসিয়াস করে দিই তাহলে কি হবে বলো? তাহলে ব্যাপারটা কি ঘটবে? আমাদের কোশ্চেন হচ্ছে, আমাদের 1 নম্বর কথা হচ্ছে শিশিরাঙ্ক একটা তাপমাত্রা। কেমন তাপমাত্রা? যে তাপমাত্রায় বায়ু কোনো বদ্ধ স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, অর্থাৎ বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প সেখানে প্রেজেন্ট থাকে, ওই তাপমাত্রাটাকে বলা হয় হলো শিশিরাঙ্ক। তাহলে এখন যদি আমার কথা হচ্ছে যে যেই তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হইলো, অর্থাৎ তার
ধারণ ক্ষমতার সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করলো, এখন এই তাপমাত্রা 17°C তাপমাত্রা চেয়ে যদি আমি তাপমাত্রা আরো কমাই দিই তাহলে কি হবে? স্যার বলো। বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে। বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে, তাহলে সেই জলীয় বাষ্পগুলা কি হবে? ফোঁটা ফোঁটা আকারে দেখবা ঘাসের উপর পড়বে, এবং সেটাই ওই যে শীতকালে এই জন্যই শিশির জমা হয়। ঠিক আছে, দেখবা শীতকালে যখন টেম্পারেচার অনেক কমে যায় শেষ রাতের দিকে, তখন এই জলীয় বাষ্পগুলো বায়ু ধরে রাখতে পারে না, ফলে ঘাসের উপর পড়ে। এই জলীয় বাষ্পগুলোকেই আমরা বলি হলেও এই পানির কণাগুলোকেই বলি হচ্ছে আমরা শিশির। কথা বুঝতে পেরেছো? বায়ু নির্দিষ্ট তাপমাত্রায় তার অভ্যন্তরস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখে। কিন্তু তাপমাত্রা যদি আরো কমায় দেই তাহলে তো বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে। তাহলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে গেলে তাহলে সেই জলীয় বাষ্পগুলো কই যাবে? সেইগুলাই ওই যে শিশির আকারে ফোঁটা ফোঁটা ঘাসের উপর জমা হয়। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে এই শিশিরাঙ্ক হচ্ছে একটি তাপমাত্রা, যে তাপমাত্রায় বায়ু তার অভ্যন্তরস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। যে তাপমাত্রায় বায়ু তার অভ্যন্তরস্থ জলীয় বাষ্প দ্বারা কি হয়? জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে আমরা বলি হলো শিশিরাঙ্ক। এখন আমরা বলেছি যে ঠিক আছে, শিশিরাঙ্ক তাপমাত্রার চেয়ে যদি আমি বায়ুর তাপমাত্রা আরো কমায় দেই তখন কি হবে? বায়ু জলীয় বাষ্প ধরে রাখতে পারবে না, সেগুলি ফোঁটা ফোঁটা আকারে শিশির আকারে ঘাসের উপর জমা হবে। ওকে, তাহলে এখন মনে করো, এখন আরো কিছু পয়েন্ট তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। যে মনে করো আজকে 22 ফেব্রুয়ারি 2021, ঠিক আছে? আজকে 22 ফেব্রুয়ারি 2021 সকালে বায়ুর তাপমাত্রা ছিল মনে করো 20°C, এখন বিকেলবেলা বায়ুর তাপমাত্রা হলো 24°C। তাহলে এখন সকালের তাপমাত্রা 20°C আজকে, আর বিকেলের তাপমাত্রা 24°C। তাহলে বলো এই দুই তাপমাত্রায় আমার সারাদিনের শিশিরাঙ্ক কি ভিন্ন হবে নাকি একই হবে? বলো তো। ওকে, মনে রাখবা এক কথা হলো একদিনের শিশিরাঙ্ক পরিবর্তন হয় না, অ্যাজ ইউজুয়ালি শিশিরাঙ্ক পরিবর্তন হয় না, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হলো বায়ুর তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে আর শিশিরাঙ্কে সম্পৃক্ত করলে সেই পরিমাণ জলীয় বাষ্পই থাকে, জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তন হয় না যদি তুমি বাইরে থেকে জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তন না করো। জলীয় বাষ্পের পরিবর্তন হয় না তুমি যদি বাইরে থেকে জলীয় বাষ্পের পরিবর্তন না করো। ওকে, তাহলে এখন কথা হলো যে বায়ুর তাপমাত্রায় তোমার কাছে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল শিশিরাঙ্কে তোমার কাছে ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প থাকবে। তার মানে বায়ুর তাপমাত্রায় যে জলীয় বাষ্প যে চাপ দিবে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপও কি হবে? সেম হবে। ঠিক আছে, বায়ুর তাপমাত্রায় যে জলীয় বাষ্প তোমার কাছে যে চাপ দিবে আর শিশিরাঙ্ক সেই চাপও তোমাকেই দিবে। এখন কথা হচ্ছে যে তাহলে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের মধ্যে ডিফারেন্স কি? বায়ুর তাপমাত্রা হলো সারাদিনের যে কোনো বায়ুর তাপমাত্রা, মনে করো 30°, 28°, 29°। এখন এই তাপমাত্রা তুমি যদি আস্তে আস্তে কমাইতে থাকো তাহলে কমাইতে থাকলে দেখা যায় কি বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প সে পেয়ে গেছে, তখন সেই তাপমাত্রাটাকে বলা হয় হলো শিশিরাঙ্ক। ঠিক আছে, সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় বায়ু তার অভ্যন্তরস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, অর্থাৎ বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ সে পেয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? সেই তাপমাত্রাটাকে বলা হয় হলো শিশিরাঙ্ক। আর বায়ুর তাপমাত্রা তো অ্যাজ ইউজুয়াল যে কোনো তাপমাত্রা হতে পারে। যেমন মনে করো আজকের তাপমাত্রা আমি বললাম বিকেলের তাপমাত্রা 30°C আর শিশিরাঙ্ক হলো 20°C। তার মানে কি 30°C হলো বায়ুর তাপমাত্রা অ্যাজ ইউজুয়াল তাপমাত্রা, আর 20°C শিশিরাঙ্ক বলতে বোঝায় যে এই 30°C তাপমাত্রাকে যদি তুমি কমায় 20°তে আনো তাহলে বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেই পরিমাণ জলীয় বাষ্প সে পেয়ে যাবে, তাহলে সেটা হবে হলো শিশিরাঙ্ক। ঠিক আছে, সেটা হলো শিশিরাঙ্ক। আর ওই তাহলে আমাদের বায়ুর তাপমাত্রায় যে চাপ আমরা পাবো তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ আমরা একই চাপ পাবো, কারণ জলীয় বাষ্পের পরিমাণের কোনো পরিবর্তন হয় নাই। বুঝছো? এখন বলো এই শিশিরাঙ্ক নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা? বলো, শিশিরাঙ্ক যদি কোশ্চেন না থাকে আমরা আসলে আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাই, কারণ এই শিশিরাঙ্ক দিয়েই আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাই। যে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে তোমার এই আজকের আবহাওয়া কেমন থাকবে, তোমার মেজাজ খিটখিট করবে নাকি আবহাওয়ার উপর ডিপেন্ড করে। এখানে পরিবেশ শুষ্ক না ভেজা, তারপরে কোন জায়গায় জলীয় বাষ্পের পরিমাণ কি আছে, এগুলো আমরা হিসাব নিকাশ করতে চাই আপেক্ষিক আর্দ্রতা দ্বারা। তোমরা জানো যে এই আর্দ্রতা 2 প্রকার। বলো।
স্যার শিশিরাঙ্ক একদিনে চেঞ্জ হয় না কেন? শিশিরাঙ্ক শিশিরাঙ্ক তো চেঞ্জ কিভাবে তুমি করবা, কারণ সারাদিনে জলীয় বাষ্পের পরিমাণ তো চেঞ্জ হবে না। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, আরেকটা ফ্যাক্ট আছে হচ্ছে যে একটা জিনিস, একটা জায়গার শিশিরাঙ্ক তুমি কিভাবে পরিবর্তন করতে পারো, শিশিরাঙ্ক কেমনে পরিবর্তন হয়। শিশিরাঙ্ক হলো, দেখো এই যে তোমার আবদ্ধ স্থান, বুঝো কিন্তু, এই যে আবদ্ধ স্থান আছে, তাহলে এই আবদ্ধ স্থানের যে বায়ু, সেই বায়ু কি ও কি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে নাকি অনির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, বলো। নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ নির্দিষ্ট করতে পারে। পরি- তাহলে এখন ও যদি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, তাহলে তো সেই তাপমাত্রাটা ওর জন্য নির্দিষ্ট, যে এত তাপমাত্রায় ও ওই নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে। এই জন্যই শিশিরাঙ্কটাও নির্দিষ্ট, বুঝতে পেরেছো? এই জন্য শিশিরাঙ্কটা নির্দিষ্ট, যে একটা আবদ্ধ জি, স্থান, একটা আবদ্ধ স্থানে সে কতটুকু জলীয় বাষ্প সে বায়ু ধারণ করতে পারবে, এই পরিমাণটা তার জন্য নির্দিষ্ট। আর এই পরিমাণটা নির্দিষ্ট করতে গিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেই ওই বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, ওই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। যেহেতু সবকিছু নির্দিষ্ট, এই জন্য আমাদের তাপমাত্রাটাও কি হয় না, চেঞ্জ হয় না, সেম থাকে। বুঝছো? এখন তাহলে ওই যে আমি বললাম, মনে করো 17°C তাপমাত্রায় সম্পৃক্ত হইলো, শিশিরাঙ্ক পাইলাম। এখন তাপমাত্রা তুমি যদি আরো কমায় দাও, তাহলে কি হবে, তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে। তখন সে কি হবে, ফোটায় ফোটায় যে শিশির আকারে নিচে ঘাসের উপর জমা হবে, অর্থাৎ কত অংশ ঘনীভূত হবে সেইগুলোর ম্যাথটা তো আমরা করবো। বলো, আর কেন কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে, বলো। হুম, ঘুরেগেরা। তার মানে আমরা কি বললাম, শিশিরাঙ্ক হলো একটা নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় বায়ু তার অভ্যন্তরস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। আর এরপর আছে হিউমিডিটি, আর্দ্রতা। এই আর্দ্রতা হলো কি বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে বা নাই তার হিসাব আমরা করবো না। আর আর্দ্রতা দুই প্রকার, একটা হলো পরম আর্দ্রতা, এটা সরাসরি হলো একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আমরা সাধারণত আপেক্ষিক আর্দ্রতা দিয়ে কাজ করি, কারণ আপেক্ষিক আর্দ্রতা হলো আমরা সাপেক্ষে কাজ করি সাধারণত। ঠিক আছে, যে বায়ুর তাপমাত্রার সাপেক্ষে সেখানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে তার হিসাব আমরা করে থাকি হলো আপেক্ষিক আর্দ্রতায়। ওকে, এরপরে আমরা সোজা আপেক্ষিক আর্দ্রতায় চলে যাব। এখন বলো, এই শিশিরাঙ্ক নিয়ে লাস্ট কার কোনো কোশ্চেন আছে কিনা, বলো ঘুরে গেরা, শিশিরাঙ্ক নিয়ে লাস্ট কার কোনো কোশ্চেন আছে, বলো। শিশিরাঙ্ক নিয়ে লাস্ট কার কোনো কোশ্চেন আছে কিনা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আছে কোনো কোশ্চেন আছে? সবাই চুপ হয়ে গেছে, তার মানে কার কোনো কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, তাহলে এবার আসো আর্দ্রতা, আসো আমরা মেইনলি আর্দ্রতা নিয়ে কাজ করব। যে আর্দ্রতা হলো কি, আমাদের টপিক 2 গেছে হচ্ছে শিশিরাঙ্ক। এই শিশিরাঙ্ক কিন্তু আর্দ্রতার মধ্যে কাজে লাগবে। ঠিক আছে, শিশিরাঙ্ক আর্দ্রতার মধ্যে কাজে লাগবে, কেমনে কাজে লাগবে সেটা একটু আসো দেখি। এবার আমরা কাজ করি। দেখো হিউমিডিটি, এই হিউমিডিটি দুই প্রকার, আপেক্ষিক আর্দ্রতা, একটা হলো আপেক্ষিক আর্দ্রতা আর একটা হলো পরম আর্দ্রতা। তাহলে আর্দ্রতা আসো, এরপরের টপিক নাম্বার 3 আসো আর্দ্রতা। এই আর্দ্রতাই হচ্ছে আমাদের লাস্ট টপিক এই ফিজিক্স থেকে। আর আমরা একটু ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আলোচনা করব না, এরপর আমরা টুকটাক কিছু ম্যাথ করব। দেখো আর্দ্রতা দুই প্রকার, একটা হলো পরম আর্দ্রতা, একটা হলো পরম আর্দ্রতা। এটা সরাসরি একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে তার হিসাব, এটা হচ্ছে পরম আর্দ্রতা। ঠিক আছে, যেটাকে আমরা বলি অ্যাবসলিউট হিউমিডিটি। আর একটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। দেখো আর একটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা, এইটা দিয়েই হচ্ছে আমরা কাজ করি। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, এখন শোনো, আমরা এই আপেক্ষিক আর্দ্রতাতে আমরা কাজ করব। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা আমরা বলছি যে বায়ুর তাপমাত্রায় যদি আমি সম্পৃক্ত করতে চাই, ঠিক আছে, তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করতে চাইলে তার সাপেক্ষে এই নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা দ্বারা আমরা আপেক্ষিক আর্দ্রতায় কাজ করব। এটা এখনই আসতেছি, এটা এখনই কাজ করবো, কোনো সমস্যা নাই। আর পরম আর্দ্রতা হলো, দেখো এটা হলো গ্রাম পার মিটার কিউব বা কেজি পার মিটার কিউব, যে একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে আমার পরম আর্দ্রতা। এই পরম আর্দ্রতা নিয়ে আমরা কাজ করি না, শুধু আমরা এতটুকুই মনে রাখবো যে এর একক হচ্ছে গ্রাম পার মিটার কিউব অর কেজি পার মিটার কিউব। অর্থাৎ অর্থাৎ এখানে একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, একক আয়তনের বায়ুতে অর্থাৎ পার মিটার কিউবে কত গ্রাম জলীয় বাষ্প আছে,
অথবা পার মিটার কিউবে কত কেজি জলীয় বাষ্প আছে, সেই হিসাবে আমরা এটাকে ডিরেক্ট হিসাব করে থাকি। আর রিলেটিভ হিউমিডিটিকে এটা আমরা হিসাব করে থাকি যে বায়ুর তাপমাত্রার সাপেক্ষে ওইখানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা আমরা হিসাব করে থাকি। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এখন আসো আমরা আপেক্ষিক আর্দ্রতাটা নিয়ে আমরা কাজ করি। দেখো আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আমরা কাজ করতে চাই। তাহলে দেখো এখান থেকে বেশ কিছু পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। দেখে আপেক্ষিক আর্দ্রতা আমরা এটাকে রিলেটিভ হিউমিডিটি বলেছি আরএস, সুতরাং এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তুমি একটা রুম নিলা, দেখো রুম নিলা, সাধারণত আমরা কোথায় যেতে চাই? আমরা সম্পৃক্ত অবস্থায় যেতে চাই, যে সম্পৃক্ত অবস্থায় তোমার কি পরিমাণ জলীয় বাষ্প লাগে। তাহলে এখন দেখো এইটা একটা কি নির্দিষ্ট আয়তন, মনে করো এটা তোমার বাসার মধ্যে নির্দিষ্ট আয়তন। তাহলে এই নির্দিষ্ট আয়তনের মনে করো এটার বায়ুর তাপমাত্রা, ধরো একটা বায়ুর তাপমাত্রা আছে কত, ধরো বায়ুর তাপমাত্রা, আজকের বায়ুর তাপমাত্রা তুমি ধরো ধরো কত ধরবো, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আজকে বায়ুর তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। এক নম্বর কথা হলো তুমি একটা জিনিস বুঝো, আমার এখানে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে আমি সেটা বের করতে চাই। তাহলে এখন দেখো, তাহলে আমার এইখানে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে বায়ু, বলতো? কে বলতে পারবা? সেটাকে কি ভাষায় আমরা বলবো? এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা। তাহলে এখানে সর্বোচ্চ কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে বলো? শিশিরাঙ্কের সমান। শিশিরাঙ্কে তো আসি নাই আমরা এখনো, আমি তো বায়ুর তাপমাত্রা দিয়ে বলেছি। সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, রাইট, কারণ এখানে তার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করতে পারবে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে, অর্থাৎ এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে বায়ু দ্বারা যদি সম্পৃক্ত হয়ে যায় ওই জায়গার জলীয় বাষ্প, তাহলে সে ওই জলীয় বাষ্প ওই পরিমাণে হবে তার সর্বোচ্চ। তার মানে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ যে জলীয় বাষ্প পরিমাণ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই আয়তনের মধ্যে তোমার জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প লাগবে, অর্থাৎ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প লাগবে, এইটা হলো এই জায়গার ম্যাক্সিমাম জলীয় বাষ্পের পরিমাণ। ঠিক আছে, অর্থাৎ এই ঘরটার মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে, তাহলে এই ঘরের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প লাগবে সেই পরিমাণ যদি এখানে থাকে, তাহলে সেটা থেকেই বলা হবে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। ওকে, তার মানে এই তাপমাত্রায় এই ঘরের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে তার সাপেক্ষে কি পরিমাণ জলীয় বাষ্প এখানে প্রেজেন্ট আছে সেটার হিসাবই আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, এই ঘরের সর্বোচ্চ তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে শিশিরাঙ্ক সর্বোচ্চ কত হইতে পারে? 30 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন যদি আমি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করে ফেলি, শোনো, তাহলে এখন যদি আমি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করে ফেলি, অর্থাৎ এই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করে ফেললে এর চেয়ে বেশি জলীয় বাষ্প কি সে ধারণ করতে পারবে? বায়ুর তাপমাত্রা যদি এখানে সম্পৃক্ত করে ফেলি, এর চেয়ে বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারবে? পারবে না। তার মানে তার সর্বোচ্চ জলীয় বাষ্প সে কি পরিমাণ ধারণ করতে পারে সেইটার সাপেক্ষে কি পরিমাণ জলীয় বাষ্প এখানে উপস্থিত আছে তার হিসাবই হলো আপেক্ষিক আর্দ্রতা। বুঝছো? সেইখানে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে কতটুকু? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত হলে। কারণ বায়ুর তাপমাত্রায় যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে সে ওই পরিমাণ জলীয় বাষ্প সর্বোচ্চ ধারণ করতে পারবে। ঠিক আছে, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করতে পারলে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে ওইটাই হবে তার সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণকৃত। তাহলে এখন এই সর্বোচ্চ জলীয় বাষ্পের সাপেক্ষে তার এখানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেই হিসাবটাই হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। বলো, কার কোনো সন্দেহ আছে কিনা? তাহলে এই নির্দিষ্ট আয়তনের বায়ুতে, দেখো নির্দিষ্ট আয়তনের বায়ুতে এই বায়ুর তাপমাত্রায় যদি আমি সম্পৃক্ত করি, তাহলে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার যে পরিমাণ জলীয় বাষ্প লাগে তার সাপেক্ষে এখানে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটার হিসাবই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। বলো, কে বুঝো নাই? তাই এখন দেখো, তাহলে এটাকে ভাষাটাই যদি আমরা যেই ভাষা বলছি আমরা সেই ভাষায় লিখবো। তাহলে দেখো এটা কার তাপমাত্রা ছিল? তাহলে বায়ুর তাপমাত্রায়। তাহলে দেখো বায়ুর তাপমাত্রায় ওই আয়তন, আমি যে আয়তন নিয়ে কাজ করছি ওই আয়তনের
ঠিক আছে, ওই আয়তনের বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, ঠিক আছে, সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর অর্থাৎ তুমি বায়ুর তাপমাত্রায় কি করছো, সম্পৃক্ত করছো। তুমি ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ করতে পারবা হচ্ছে বায়ুর তাপমাত্রায়, এর চেয়ে বেশি জলীয় বাষ্প তুমি ধারণ করতে পারবা না। তার চেয়ে বায়ুর তাপমাত্রায় যদি জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে যায়, এরপরে তুমি যদি আরো জলীয় বাষ্প দাও তাহলে সেটা রাখতে পারবে না, সেটা পানি ফোঁটা ফোঁটা আকারে তোমার ঘাসের উপর পড়ে যাবে। তাহলে এখন বায়ুর তাপমাত্রায় তুমি সম্পৃক্ত করছো অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করছো, তাহলে তার সাপেক্ষে তাহলে সেখানে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এটার সাপেক্ষে হলে সবসময় কোথায় লেখে, নিচে লেখে। তাহলে এখন ওই জায়গায় কি লিখবো, যে নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর। ঠিক আছে, দেখো আমরা যে কথাটা বলছি আমরা সেটাই লিখছি, যে সর্বোচ্চ তাপমাত্রা কত, বায়ুর তাপমাত্রা। এখন বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত করতে গেলে তোমার সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প লাগে ওইটাই হলো তোমার ম্যাক্সিমাম জলীয় বাষ্পের পরিমাণ, ওর চেয়ে বেশি তুমি ধরে রাখতে পারবা না। তাহলে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত করে ফেললে ওই পরিমাণ জলীয় বাষ্প সে ধরতে পারবে। এখন তাহলে সেই সর্বোচ্চ পরিমাণের সাথে তোমার সেখানে উপস্থিত কতটুকু আছে সেটার হিসাবই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। বলো গুড়াগাড়া, কোনো সন্দেহ আছে কিনা? বলো, কোনো সন্দেহ আছে? বলো, ওই গুড়াগাড়া, আছে সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, এখন তোমরা কি জানো যে জলীয় বাষ্পের ভর আর জলীয় বাষ্প চাপ সমানুপাতিক? জলীয় বাষ্পের ভর আর এই জলীয় বাষ্প চাপ যে সমানুপাতিক এটা জানো? বাষ্প চাপ সমানুপাতিক এটা জানো? কারণ তুমি জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়াবা বাষ্প চাপ তত বাড়বে, এই জন্য জলীয় বাষ্পের ভর। তাহলে আমি এখন এই ভরের পরিবর্তে বাষ্পের চাপ লিখতে পারি, যে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত তার বাষ্প চাপ ডিভাইডেড বাই সম্পৃক্ত বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে আমি এখন ভরের পরিবর্তে চাপ লিখতে পারি, কারণ জলীয় বাষ্পের ভর আর বাষ্প চাপ সমানুপাতিক, তুমি ভর যত বাড়ায় দিবা বাষ্প চাপ তত বাড়বে। ক্লিয়ার? কোনো সন্দেহ আছে? আচ্ছা, কারো তো নাম টাম ডাকা হইতেছে না, আছে নাকি সবাই ঘুমায় গেছে? এই তন্ময়, তৌহিদ, সামিন, সাদিকা, রামিসা, কান্তা, আমরা কিন্তু রিভিশন দিচ্ছি, না বুঝলে কোশ্চেন করতে হবে, এগুলো আর রিভিশন দেওয়ার সুযোগ নাই, কারণ ডিটেইলস একবার থিওরি পড়াইছি খাতায় লিখে লিখে। ওকে, নাজায়েত, ওয়াফা, নরিন, আফরিন, পিউলি, তানিম, বলো কোনো সন্দেহ আছে? এই জলীয় বাষ্পের ভর হচ্ছে বাষ্প চাপের সমানুপাতিক। সুবা, সোহা, তানিম, তিথি, নানজিবা, বলো কার কোনো সন্দেহ আছে? আর ফেসবুক লাইভে কারা আছো জানান দিও। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমি এখন এটা কি লিখতে পারি, যে আর ইকুয়ালস টু, দেখো আর ইকুয়ালস টু কি বলতে পারি, যে বায়ুর তাপমাত্রায় ওই নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ। তাহলে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রা, এটা হলো সম্পৃক্ত মানে কি, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত মানে কি, যে সর্বোচ্চ যে পরিমাণ ধারণ করতে পারে, সেই সর্বোচ্চ জলীয় বাষ্প যে পরিমাণ ধারণ করতে পারে তার ভরের সাপেক্ষে ওইখানে কি পরিমাণ উপস্থিত আছে তার ভরই হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। এখন দেখো আমরা জাস্ট এই ভরকে চাপ দ্বারা ট্রান্সফার করতেছি, যে উপস্থিত জলীয় বাষ্প চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। ঠিক আছে, দেখো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এটা হলো ম্যাক্সিমাম চাপ, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রার বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার ভর বা তার চাপের সাপেক্ষে উপস্থিত জলীয় বাষ্পের ভর বা জলীয় বাষ্প চাপই হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। সে নির্দিষ্ট আয়তনের বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেটা হবে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প সমান।
তাহলে বায়ুর তাপমাত্রায় যে সর্বোচ্চ সে যে পরিমাণ ধারণ করতে পারবে ওইটাই হবে হলো বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ জলীয় বাষ্প তার ধরে রাখা বা সম্পৃক্ত হওয়া। আর সেইটার সাপেক্ষে কি পরিমাণ উপস্থিত আছে সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। দেখো একটু আগে আমরা একটা কথা বলছিলাম, আমরা কি কথা বলছিলাম? দেখো এই বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প চাপ আর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কখন কি পরিবর্তন সেম হয় না আলাদা আলাদা হয়? বলতো। বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প চাপ আর শিশিরাঙ্কে Same সম্পৃক্ত হয়। জলীয় বাষ্প চাপ, ঠিক আছে? কারণ আমাদের এখানে নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট, ঠিক আছে? আয়তন নির্দিষ্ট, জলীয় বাষ্পের পরিমাণ নির্দিষ্ট। তাহলে এখন যদি আমি আস্তে আস্তে তাপমাত্রা কমাই, তাহলে তাপমাত্রা কমাইছি জলীয় বাষ্পকে সম্পৃক্ত করার জন্য, কিন্তু আমি তো জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তন করি নাই। ফলে এই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত ছিল শিশিরাঙ্কে সম্পৃক্ত হইলেও ওই পরিমাণ জলীয় বাষ্পই থাকবে শুধুমাত্র। তাহলে এই জন্য কি হয় না, চাপের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ আর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ একই জিনিস, ঠিক আছে? তাপমাত্রা কমায় কমায় শিশিরাঙ্কে আনলে এখানে যদি তুমি সম্পৃক্ত করো যে পরিমাণ জলীয় বাষ্প আছে ওই পরিমাণকে, কিন্তু তোমার কি হবে না, জলীয় বাষ্পের পরিমাণ তো পরিবর্তন হবে না, কারণ এই ঘরের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। তাহলে এখন দেখো, তাহলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ আর আমি কি লিখতে পারি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, জলীয় বাষ্প চাপ। আর নিচে যা ছিল তাই, যে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, এটা হলো ম্যাক্সিমাম পরিমাণ যে পরিমাণ সে ধারণ করতে পারতো। আর শিশিরাঙ্ক হলো তো তাপমাত্রা কমাইতে হবে, বুঝতেই পারতেছো। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে সুতরাং আমরা শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে বলি স্মল এফ, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে বলি ক্যাপিটাল এফ ইন্টু 100%। এই হলো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র, ঠিক আছে গুড়েগারা? এই হলো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র। বলো কার কোনো সন্দেহ আছে কিনা? তাহলে আমরা অনেকগুলো কথা বলছি যে একদিনে শিশিরাঙ্কের মান পরিবর্তন হবে না। আর বায়ুর তাপমাত্রায় যদি আমি কোনো স্থানের আবদ্ধ বায়ুকে সম্পৃক্ত করি তাহলে ওটাই হবে তার সম্পৃক্ত করি তাহলে সে যে পরিমাণ জলীয় বাষ্প বায়ু ধরতে পারবে ওইটাই হবে তার সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ। আর সেইটার সাপেক্ষে সেখানে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেই হিসাবটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখন বলো কার সন্দেহ আছে, শিগগির বলো, কোশ্চেন আছে কার? আমাদের বেসিক্যালি এই দুইটা টপিকই, এই আপেক্ষিক আর্দ্রতা আর শিশিরাঙ্ক নির্ণয়। তাহলে শিশিরাঙ্ক যখন আমরা নির্ণয় করব এই সূত্র দিয়ে, তখন কয়েকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যে শিশিরাঙ্কের তাপমাত্রা কত, বায়ুর তাপমাত্রা কত, শিশিরাঙ্কের সম্পৃক্ত চাপ কত, আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত চাপ কত। এই চারটা জিনিস মনে রেখে আমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। ওকে, আমাদের আর কিছু নাই? বলো এই চ্যাপ্টারে আমাদের আর কিছু নাই ফিজিক্স থেকে রিভিশন দেওয়ার মতো? ও আরেকটা সূত্র আছে, সেটা হলো কি যেন ছিল, কার সূত্র? গ্লেইসারের। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার জন্য শিশিরাঙ্ক নির্ণয়ের জন্য একটা গ্লেইসারের একটা সূত্র ছিল, মনে আছে? গ্লেইসারের সূত্র ছিল একটা। তাহলে গ্লেইসারের সূত্র নির্ণয় হলো সেই শিশিরাঙ্ক। দেখো গ্লেইসারের সূত্রটা আমাদের কি ছিল, টপিক নাম্বার 4 যদি আসি, এটা জাস্ট মুখস্থ একটা সূত্র। দেখো গ্লেইসারের সূত্র বা গ্লেইসারের সূত্র যেটাই তুমি বলো, গ্লেইসারের সূত্র শিশিরাঙ্ক ইকুয়ালস টু, এই থিটাটা হচ্ছে শিশিরাঙ্ক থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, θ1 মাইনাস θ2। এই θ1 ছিল হলো শুষ্ক বাল্বের তাপমাত্রা, মনে আছে? এটা ছিল শুষ্ক বাল্বের তাপমাত্রা, শুষ্ক বা এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, ঠিক আছে? আর এই θ2টা হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা। এগুলো আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে, এটা সিক্ত বাল্বের তাপমাত্রা। আর এই জিটা হচ্ছে গ্লেইসারের ধ্রুবক, ঠিক আছে? যেটা হচ্ছে গ্লেইসারের ধ্রুবক, এটা একটা সারণী দেওয়া আছে বইতে বিরাট, অথবা ম্যাথে এটার মান দেওয়া থাকে। ওকে, তাহলে এখন দেখো এই θ1 এর শুষ্ক আর সিক্ত বাল্ব নিয়ে যখন আমরা কাজ করি তখন সেখানে এই θ1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা, θ2 হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা, আর জি হচ্ছে গ্লেইসারের ধ্রুবক। এই হলো দ্যাটস অল আমাদের রিভিশনের ব্যাপার স্যাপার। এখন বলো কার কি সন্দেহ আছে সেটা একটু বলো। আমি একটু ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে কথা বলতে চাই, 2-3টা কথা বলবো ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে, তারপর আমরা ছোটখাটো কিছু ম্যাথে চলে যাব। এখন বলো এই শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি বারবার বলতেছি, বায়ুর তাপমাত্রায় যদি সম্পৃক্ত হয় কোনো আবদ্ধ স্থানের বায়ু, তাহলে সে ওইটাই যে পরিমাণ জলীয় বাষ্প সে ধারণ করবে ওইটাই হবে তার সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, ঠিক আছে? বায়ুর তাপমাত্রায় যদি সম্পৃক্ত হয় ওইটাই হবে
তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতার সর্বোচ্চ পরিমাণ। তাহলে এখন তার সাপেক্ষে সেখানে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে তার পরিমাণের এই অনুপাতটাই হবে হলো আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে? আর কোন একটা স্থানে তুমি শিশিরাঙ্কে সম্পৃক্ত করো বা বায়ুর তাপমাত্রায় যে পরিমাণ বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প চাপ দেয়, এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ আর বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হলো সমান। ঠিক আছে? কারণ আমরা তাপমাত্রা কমে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমাই, আমরা কি করি না, এই জন্য জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তন না করলে এই চাপটা পরিবর্তন হয় না। আর তুমি যদি জলীয় বাষ্প পরিমাণ পরিবর্তন করো, যে আবদ্ধ স্থানের মধ্যে কতগুলো জলীয় বাষ্প এনে ছেড়ে দিলা, তখন তো অবশ্যই সবগুলি চেঞ্জ হয়ে যাবে। বলো ঘুরেগারা, কোনো ডাউট আছে? ওই সুমাইয়া, ইয়াসমিন, সাদিকা, রামিসা, কান্তা, নৌরিন আফরিন, নাজায়াত, ওয়াফা, পিউলি, বলো কোশ্চেন বলো। কোনো ডাউট নাই। স্যার এটা ডিগ্রি অফ ফ্রিডমটা একটু ভালোভাবে আলোচনা করেন, স্যার পুরোটা ভুলে গেছি। ভুলে গেছো কা? তেঁতুল খাইছো? না স্যার, তেঁতুল খেলে মানুষ ভুলে যায় পড়ালেখা, জানো এটা? কি বলেন স্যার, সত্যি নাকি? হ্যাঁ, ছোটবেলায় তো আমি তেঁতুল খাবার চাইলে আমার মা থাবড় দিত। একদিন তেঁতুল খাইছিলাম, পর থাবড় দিছে। আমার মা বলতো যে তেঁতুল তলা দিয়ে হাঁটলে নাকি মাথার বুদ্ধি কমে যায়। যদিও সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা কি? সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন আছে মনে হয় না। তেঁতুল তো ভিটামিন সি জিনিস, তো এটা খাইলে ব্রেন কমবে কেন? সেটাই তো স্যার। এটা মনে করো আমার মা তো মুরব্বী মানুষ, মুরব্বীরা এটা একটা বিশেষ কনসেপ্ট থেকে বলতো, মানে তেঁতুলটা সবাইকে খেতে দিতে চাইতো না, একটা বিশেষ কনসেপ্ট থেকে বলতো, যার কারণে খাওয়াটা তারা অপছন্দ করতো, এই থিম থেকে বলতো, আর কোনো কারণ নেই। আর কোন এটার মধ্যে আসলে এমন কোন ভিটামিন আছে কিনা যেটা খাইলে স্মৃতিশক্তি লোপ পায়, এটা আমি আসলে নিয়ে পড়ালেখা করে দেখি নাই কখনো। তোমরা পড়ালেখা করে দেখো যে আসলে এরকম কোন ফ্যাক্ট আছে কিনা। আমি জানি না, আসলে সত্যি কথা আমি পড়ে দেখি নাই কখনো বা খুঁজে দেখি নাই যে তেঁতুল খাইলে আসলে ব্রেন বা ইয়া মেধা শক্তি কমে কিনা। ঠিক আছে, তাহলে চলো পরের টপিকে যাই। আমরা এখন ডিগ্রি অফ ফ্রিডমটা ভালো করে পড়বো, এক দুই কথায় ভালো করে মনে করে দিব, শেষ। দরকার হলে পরের চ্যাপ্টারে তাপগতিবিদ্যা আছে, সেই চ্যাপ্টারে আবার ডিগ্রি অফ ফ্রিডম পড়বো, কারণ এই চ্যাপ্টারে আর পরের চ্যাপ্টারে ডিগ্রি অফ ফ্রিডমের অ্যাপ্লিকেশনটা আলাদা। পরের চ্যাপ্টারে আমাদের একটা গামা লাগে, ওই গামাটা ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে বের করতে হয়। আর এই চ্যাপ্টারে তো গামাটা আমার কোনো কাজ নাই, এমনি ডিগ্রি অফ ফ্রিডমের কথা বলি। ঠিক আছে, বলো গুড়াগাড়া, কোনো ডাউট আছে নাকি? আছে কোনো সন্দেহ আছে? নাহলে ডিগ্রি অফ ফ্রিডমে গেলাম, যাবো? জি স্যার। আচ্ছা, তাহলে আসো ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, এইখানে দেখবা যে তোমাদের আসলে এই চ্যাপ্টারে অত কিছু নাই, শুধু আমরা এতটুকুই আলোচনা করব যে এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, আর হলো স্যার আমি তো তেঁতুল খাই না, তাহলে আমার ব্রেন কেন পারে না? তেঁতুল খাই না, ব্রেন কেন পারে না? তুমি কিভাবে বুঝলা যে তোমার ব্রেন পারে না? ঠিক আছে, তোমরা তো ছোট মানুষ, তোমাদের তো ব্রেন বাড়ার কথা। ব্রেনকে যত কাজে লাগাবা ব্রেন তত বাড়বে। ঠিক আছে, আর ব্রেনকে যত কাজে না লাগাবা তত ব্রেন দেখবা আস্তে আস্তে কমে যাবে। ব্রেনকে কাজে লাগাবা, সুতরাং অল টাইম পড়াশোনার মধ্যে থাকতে হবে, বুঝছো? আর ছোট মাছ খাইতে হবে, তারপরে দুধ ডিম এগুলা খাবা, তাহলে ব্রেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাড়বে। আর আল্লাহর রহমত থাকতে হবে, আর আল্লাহর রহমত না থাকলে তো কাজ হবে না। ওকে, তাহলে আসো। আর যন্ত্রণা, দেখো তাহলে ডিগ্রি অফ ফ্রিডমটা কি জিনিস? দেখো ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে, আমরা তো জানতাম যে ওই যে পড়াইছিলাম যে কত দিকে কম্পন দিতে পারে, সেই হিসাব নিকাশ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে সেটাই আমরা করব। তার আগে আমরা এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডমটা আমরা বের করে নেই, তারপরে এর অ্যাপ্লিকেশন আমরা দেখতেছি। ঠিক আছে, তাহলে আসো ডিগ্রি অফ ফ্রিডম, এটা দুইটা চ্যাপ্টারের মধ্যে আছে। ডিগ্রি অফ ফ্রিডম ভালো করে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, তাহলে এখন দেখো, ফার্স্ট অফ অল আসো এক পারমাণবিক গ্যাসের জন্য
তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে যে স্যার আমি এইখানে এই জিনিসটা আমি বুঝি না, এটা আমি বুঝতে চাই, তাহলে আমাকে কোশ্চেন করো। কথা বুঝছো? কোশ্চেন করো। তা না হলে কিন্তু আমি কিন্তু রিভিশন দিচ্ছি, সবকিছু তো ডিটেলস পড়ানোর সুযোগ নাই, রিভিশন দিচ্ছি কিন্তু। আর রিভিশন দেওয়ার সময় বুঝতে পারতেছো যে কি হয় না, সবকিছু ডিটেলস আসবে না। তো এখানে আমার যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। আর তোমাদের কারো যদি মনে এক্সট্রা কোনো কোশ্চেন থেকে থাকে যে আমি জিনিসটা জানতে চাই, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমরা ছোটবেলায় পড়ছিলাম, ছোটবেলায় না ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম যে ডিগ্রি অফ ফ্রিডম কি। এখন এই একটা গতিশীল সিস্টেম, ঠিক আছে, গতিশীল সিস্টেম অর্থাৎ আমরা যে সিস্টেম কাজ করি, এক পারমাণবিক বহু পারমাণবিক যেভাবে কাজ করি না কেন, একটা সিস্টেম কতগুলো গতির স্বাধীনভাবে অধিকার হতে পারে, অর্থাৎ কোন দিকে কতভাবে স্বাধীনভাবে সে মুভ করতে পারে, সেই হিসাবগুলো বের করাই হচ্ছে আমার এই স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, যে সে কোন দিকে ফ্রিলি মুভ করতে পারবে, সেই হিসাবগুলি কতগুলো দিকে সে ফ্রিলি মুভ করতে পারবে, কথা বুঝতে পেরেছো? সেই হিসাবটা বের করাই হচ্ছে হলো আমার স্বাধীনতার মাত্রা। ওকে, আচ্ছা তাহলে এখন ডিগ্রি অফ ফ্রিডম আসো। এক পারমাণবিক গ্যাসের জন্য যদি আমরা হিসাব করি, দেখো এক পারমাণবিক গ্যাসের জন্য তুমি যদি আসো, এক পারমাণবিক গ্যাসের জন্য, ওকে, একটা পরমাণুই আছে শুধু। তাহলে একটা পরমাণু দেখো, যদি একটা পরমাণু এক পারমাণবিক গ্যাসের জন্য, তাহলে দেখো এর এর ত্রিমাত্রিক অবস্থানে দেখো শুধুমাত্র রৈখিক গতিশক্তি আছে, একটা রৈখিক গতিশক্তি আছে। তুমি এই একটা পরমাণুকে আমরা সাধারণত রৈখিক আর হলো ঘূর্ণন গতিশক্তির সাহায্যে বের করতে চাই, কিন্তু তুমি রৈখিক হিসাব করো, দেখো সে তিনটা অক্ষ তুমি যদি চিন্তা করো এক্স ওয়াই জেড, তুমি তিনটা অক্ষ যদি চিন্তা করো, সে এদিকেও মুভ করতে পারে, এদিকেও মুভ করতে পারে, এদিকেও মুভ করতে পারে, তিনটা অক্ষ মুভ করতে পারে। কিন্তু একটা পরমাণু তুমি যদি তাকে ঘুরাইতে চাও, তাহলে তো সে একটা অক্ষের উপর থেকে তাকে ঘুরতে হয়, অক্ষ থেকে নির্দিষ্ট কোনো দূরত্ব পাওয়া যায় না, যার কারণে এর ঘূর্ণন গতিশক্তি নাই। ঠিক আছে, যার কারণে এর কি থাকবে না, এর ঘূর্ণন গতিশক্তি থাকবে না, শুধুমাত্র তার চলন গতিশক্তি হবে। চলন ডিগ্রি অফ ফ্রিডম পাবা, সেটার ভ্যালু হচ্ছে কত? 3। দেখো এই চলনটা পাবা, সেটা ডিগ্রি অফ ফ্রিডম কত? 3, কারণ সে 3 অক্ষ বরাবরই চলতে পারবে। আর এখানে তুমি যদি ঘূর্ণন বলো, দেখো ঘূর্ণন বললে তাকে একটা অক্ষের উপর থেকে ঘুরতে হয়, কোনো একটা অক্ষের উপর থেকে তাকে ঘুরতে হয়, যার কারণে একটা অক্ষের উপর থেকে, তো তুমি মনে করো সে এক্স অক্ষের উপর, তাহলে এক্স অক্ষের চারদিকে ঘুরলো, এক্স অক্ষ থেকে তার কোনো দূরত্ব নাই। ওয়াই অক্ষের চারদিকে ঘুরতে হবে, তাহলে তাকে ওয়াই অক্ষের উপরে থাকতে হবে। জেড অক্ষের চারদিকে ঘুরতে হবে, তাকে জেড অক্ষের উপরে থাকতে হবে। এই জন্য এখানে তার কোনো এই ঘূর্ণন ডিগ্রি অফ রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তার নাই। তার মানে এক পারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়ালস টু কত? 3। বলো, কার কোনো সন্দেহ আছে কিনা, আমাকে কোশ্চেন করো। ডিগ্রি অফ ফ্রিডম কারোর কোনো সন্দেহ আছে কিনা? শুধু সে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ বরাবর সে চলতে পারে, এই জন্য তার চলন ডিগ্রি অফ ফ্রিডম 3। কিন্তু ঘূর্ণনের জন্য সে একটা অক্ষের উপর থেকে তাকে ঘুরতে হয়, আর এক অক্ষ থেকে যদি দূরত্ব না থাকে তাহলে সেই ঘূর্ণনকে তুমি কাউন্ট করতে পারবা না। সে যদি এক্স অক্ষের উপর থেকে এক্স অক্ষের চারদিকে ঘুরে, কোনো লাভ নাই, কারণ এক্স অক্ষ থেকে তার দূরত্ব নাই। সেম ভাবে ওয়াই জেড অক্ষ কোনো একটা অক্ষের উপর থেকে যদি সে নিজ অক্ষের চারদিকে ঘুরতে পারবে, একটা পরমাণু থাকলে নিজ অক্ষের চারদিকে ঘুরতে পারবে, সে নিজ অক্ষের চারদিকে ঘুরলে তার কোনো দূরত্ব সৃষ্টি হইলো না, এই জন্য এই ঘূর্ণনটাকে কাউন্ট করা হয় না। এই জন্য আমার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে শুধুমাত্র চলনের জন্য 3। বলো, কোনো সন্দেহ আছে, ডাউট আছে কোনো? না স্যার। এরপরে আসো 2 নম্বরে আসো, দেখো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, দেখো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কি লিখলাম এটা, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, তাহলে দেখো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য তুমি যদি বলো, এই সুলাইমান উদ্দিন সামিন, বুঝছো? জি স্যার, ওকে, বুঝেছি এবার স্যার। আসো, দেখো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আসো, তাহলে তার চলন তো 3টা থাকবেই, সে 3 অক্ষ বরাবর চলতে পারে। ঠিক আছে, সে 3 অক্ষ বরাবর চললো, 3টা অক্ষ বরাবর সে চললো, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 3টা অক্ষ বরাবর সে চললো, এটা নিয়ে তার কোনো সমস্যা নাই। তাহলে চলন ডিগ্রি অফ ফ্রিডম কত হইলো? 3। এবার আসো ঘূর্ণনে আসো, দেখো তোমার এখানে পরমাণু আছে কয়টা? 2টা। সেই 2টাকে কম্বাইন করে তুমি বিভিন্ন অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর, সব অক্ষ বরাবর তোমার সে চলতে পারে, যার জন্য তো তার চলন এইদিকে সব দিকে সে চলতে পারে, 2টাকে কম্বাইন করে, এই জন্য তার চলন হলো 3।
এইবার আসো দেখো তার এখানে পরমাণু আছে কয়টা? দুইটা পরমাণু। দেখো এখন এই দুইটা পরমাণুকে যদি আমি এরকম যোগ করি, অবশ্যই তারা এরকম যুক্ত থাকবে। তাহলে যুক্ত করলে কি হয়েছে? তারা একটা অক্ষ বরাবর থাকে না? যুক্ত করলে তো তারা একটা অক্ষ বরাবর থাকে। সে মনে করো এটা এক্স অক্ষ বরাবর তাদেরকে আমি যুক্ত করছি। এখন তারা চাইলে এই যুক্ত করে ওয়াই অক্ষ বরাবর চারদিকে ঘুরতে পারবে। দেখো এক্স অক্ষ বরাবর যুক্ত করে ফেলছি তাদের। এখন তারা চাইলে কি করতে পারবে? এইখানে এই জেড অক্ষের চারদিকে ঘুরতে পারবে, অর্থাৎ যে অক্ষ থেকে ঘুরবে তা থেকে তাদের ব্যবস্থার দূরত্ব থাকতে হবে, আমি সেটা বলছি। তাহলে এখন দেখো তাদেরকে যদি আমি এক্স অক্ষ বরাবর যুক্ত করে ফেলি, তাহলে তো এক্স অক্ষ তাদের কোনো ঘূর্ণন নাই। এক্স অক্ষে তাদের কোনো ঘূর্ণন আছে? দেখো আমি তাদেরকে যখনই যুক্ত করে ফেলবো তখনই তারা একটা অক্ষকে নিয়ে নিবে। তাহলে তারা এক্স অক্ষ বরাবর যদি তারা যুক্ত করে ফেলি, তাহলে এক্স অক্ষ বরাবর যদি তুমি মনে করো এরকম চারদিকে ঘুরে, এই অক্ষের চারদিকে ঘুরে, অর্থাৎ এই এক্স অক্ষের উপরই যদি চারদিকে ঘুরে, অর্থাৎ এই ওয়াইটাকে কেন্দ্র করে, তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে তাদের দূরত্ব আছে, কিন্তু এক্স অক্ষ থেকে কিন্তু এই এই অ্যাটম গুলার কোনো দূরত্ব নাই। এই জন্য তারা একটা অ্যাক্সিসকে তারা এই অক্ষ বানায় খেয়ে ফেলছে, বাকি দুইটা অক্ষের চারদিকে তারা ঘুরতে পারবে। এই জন্য তাদের রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। ঠিক আছে, তাদের রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। বলো কোনো ডাউট আছে? ওকে, তার আগে বলে নেই আমাদের এই ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আমরা 3 ভাবে হিসাব করতাম। একটা হলো চলন, ঘূর্ণন, আরটা কি ছিল? ভাইব্রেশনাল। মনে আছে? 3টা ভাবে আমরা হিসাব করতাম। চলন, 2 নাম্বার হচ্ছে ঘূর্ণন, আর 3 নাম্বার ছিল ভাইব্রেশনাল। ভাইব্রেশনালের বাংলা আমার মনে নাই। ভাইব্রেশনালের বাংলা কি ছিল? কম্পন, রাইট, মনে পড়ছে। দেখো কম্পন। তাহলে আমার কথা হচ্ছে যে আমরা প্রত্যেকবারই চলন আর ঘূর্ণন নিয়ে কাজ করতেছি, তাহলে কম্পনটা বাদ দিচ্ছি কেন? শোনো, কম্পনটা অনেক বেশি তাপমাত্রা নিয়ে কাজ করা হয়, যেটা নিয়ে সাধারণত আমরা অ্যাজ ইউজুয়ালি কাজ করি না। ঠিক আছে, এই ভাইব্রেশনালটা অনেক বেশি টেম্পারেচার নিয়ে কাজ করা হয়, ফলে এই জন্য আমরা এই ভাইব্রেশনালটা নিয়ে আমরা কাজ করি না। বুঝতে পেরেছো? আমরা শুধু চলন আর ঘূর্ণন নিয়ে কাজ করি। তাহলে এখন দেখো যখন দ্বিপারমাণবিক গ্যাস আসলো, তাহলে দ্বিপারমাণবিককে যখন এই পরমাণু দুটাকে তুমি যুক্ত করলা, এই যুক্ত করলেই তারা একটা অক্ষকে নিয়ে ফেলছে, একটা অক্ষ বানায় ফেলছে। তাহলে এখন সেই অক্ষ যখন সেই অক্ষের উপর যখন থাকবে, সেই অক্ষের উপর থেকে যখন আরেকটা অক্ষ চারদিকে ঘুরবে, তাহলে যে অক্ষের উপর আছে সেই অক্ষের উপর কোনো ঘূর্ণন নাই। আমি বারবার বলছিলাম দেখো, যে অক্ষের উপর সে থাকবে সেই অক্ষের উপর কোনো ঘূর্ণন নাই। তাহলে এখন দেখো সে একটা অক্ষকে যেভাবেই ঘুরুক, এক্স এর পাশে ঘুরুক বা ওয়াই এর পাশে ঘুরুক বা জেড এর পাশে ঘুরুক, ঘুরতে হইলে তাকে আগে একটা অক্ষ অকুপাইড করতে হবে, একটা অক্ষ দখল করতে হবে। তাহলে যে অক্ষকে দখল করছে, আমি এখানে দেখাই যে এক্স অক্ষকে দখল করছে, তাহলে এক্স অক্ষকে দখল করে বাকি দুটো অক্ষের চারদিকে সে ঘুরতে পারবে। তাহলে তার এই জন্য রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হবে কত? 2। বলো কার কোনো সন্দেহ আছে কিনা? কার কোনো সন্দেহ আছে? ঘুরে কাটা শিগগির বলো। এই জন্য তাহলে এই দ্বিপারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হবে কত? 5। ঠিক আছে, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হবে 5। এখন এই 5 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই সাদিকা, সামিন, তাওহিদ, তন্ময়, বুঝছো? তন্ময় বুঝছো? স্যার। সন্দেহ আছে কার কোনো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আসো পরেরটাই যাই আমরা। ত্রিপারমাণবিক গ্যাসের জন্য দেখো ত্রিপারমাণবিক গ্যাসের জন্য এটার হিসাব তো সোজা। এখন দেখো মনে করো তোমার 3 অক্ষ বরাবর তারা কাঁপলো, 3 অক্ষ বরাবর দৌড়াইলো, তাহলে তোমার এই 3 অক্ষ বরাবরই দৌড়াইলো, তাহলে চলনের জন্য হইলো কত? 3। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। প্লাস দেখো ঘূর্ণনের জন্য আসো, আমরা বলছিলাম কি যে যুক্ত করলে একটা অক্ষ খেয়ে ফেলে। ঠিক আছে, যদি একটা অক্ষ খায়, মনে করো এরকম 3টা অ্যাটম তোমার ত্রিপারমাণবিকের জন্য আছে, দেখো এরকম তুমি যদি যুক্ত করো, এরকম একটা অক্ষ যদি খায়, তাহলে কি হবে? এটাও তো এটাকে যদি ঘুরাই, তাহলে তো এই অক্ষর চারদিকে ঘুরতে পারে না? দেখো এরকম যোগ করে যদি আমি এক্স অক্ষরে 2টা অ্যাটম যদি এক্স অক্ষরে খেয়ে ফেলে, বাকি 3 নাম্বার অ্যাটম তো তাহলে এক্স অক্ষের চারদিকে ঘুরতে পারে না? তাহলে এবার কি সে কোনো অক্ষকে এবার কি ক্লোজ করতে পারবে? এবার কোন অক্ষকে সে ক্লোজ করতে পারবে না, কারণ 2টা পরমাণুকে যুক্ত করে যদি একটা অক্ষকে আটকেও ফেলে যে অক্ষের চারদিকে ঘুরবে, তাহলে দেখো এই 3 নাম্বার অ্যাটমটা ওই অক্ষের চারদিকে ঘুরে। এরকম ওয়াই কে ক্লোজ করলে চারদিকে ঘুরতে পারবে, জেড কে ক্লোজ করলে চারদিকে ঘুরতে পারবে। তার মানে এইবার আর কোনো অক্ষ নষ্ট হয় নাই।
তার মানে এবার তার রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, তার মানে তার টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6। বলো কার কোনো সন্দেহ আছে কিনা? বুঝছো এটা? দেখো আমি দুইটা অ্যাটমকে যুক্ত করে যদি একটা অক্ষ বরাবর চিন্তা করাই, দুইটা অ্যাটমকে চিন্তা করে যদি আমি একটা অক্ষ বানাইলাম, ঠিক আছে, একটা অক্ষ বানাইলাম, কোনো সমস্যা নাই। কিন্তু 3 নাম্বার অ্যাটমটা তো থেকে যায়, যেটা চাইলে সেই অক্ষের চারদিকে ঘুরতে পারে। এখন আমরা একটা অক্ষকে কেন ক্লোজ করে ফেলছিলাম? কারণ এই যে এই অক্ষটাকে যদি চেঞ্জ করি, তাহলে এখন এই অক্ষের উপরে যদি ওরা ঘুরেও, তাহলে এই অক্ষ থেকে ওদের কোনো দূরত্ব থাকে না, যার কারণে ডিগ্রি অফ ফ্রিডম নাই। এখন এই অক্ষের উপর যদি সে ঘুরে ওয়াই অক্ষের চারপাশে, তাহলে ওয়াই এর সাপেক্ষে ডিগ্রি অফ ফ্রিডম আছে, কারণ ওয়াই থেকে অ্যাটম দুটোর দূরত্ব আছে, জেড থেকে অ্যাটম দুটোর দূরত্ব আছে, কিন্তু এক্স অক্ষের উপরে তারা অবস্থিত, তাই এক্স অক্ষের উপরে তাদের কোনো দূরত্ব নাই। ঠিক আছে, দেখো এক্স থেকে এই অ্যাটমের কোনো দূরত্ব আছে, এক্স থেকে এই অ্যাটমের দূরত্ব আছে, দূরত্ব নাই, এই জন্য এক্স অক্ষের উপর তার কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই, এই জন্য রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 2। বাট এখন দেখো এই অ্যাটম দুটার এক্স অক্ষের উপর দূরত্ব নাই, ঠিক আছে, নিচের দুইটার এক্স অক্ষের উপর কোনো দূরত্ব নাই, কিন্তু 3 নাম্বারটা তো এক্স অক্ষের উপর থেকে দূরত্ব আছে, এই 3 নাম্বারটা তো এক্স অক্ষ থেকে দূরত্ব আছে, এই জন্য এবার আর কোনো অক্ষকে তারা ক্লোজ করে নাই। এই 3 নাম্বারটা চাইলে এই অক্ষের সিস্টেমের চারদিকে ঘুরতে পারে, এই জন্য এবার তোমার রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। বলো কার কোনো সন্দেহ আছে নাকি? না, এই পর্যন্ত হলে আমাদের জানতে হয়, এইসব বিষয় আমাদের জানা লাগে না। যদি তিনটা অ্যাটম একই সরলরেখা বরাবর থাকে, মানে যে কোনো অক্ষ এবার বরাবর থাকে। 3টা সরলরেখা আর 3টা অ্যাটম একই অক্ষ থাকে কেমনে? এরকম ত্রিমাত্রিক বিন্যাস আছে নাকি তোমাদের কোনো? শিখছো? না, হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম, আমি জানি না। না কেন কেমিস্ট্রিতে শিখো নাই? বিভিন্ন গ্যাসের স্ট্রাকচার শিখছো না? সোহাউদ্দিন, হ্যাঁ, চিনো? শিখেছিলাম। এরকম আছে নাকি একই রেখায়? আমি তো এরকম দেখিনি কখনো। আচ্ছা ঠিক আছে, এরকম একই রেখায় থাকে না, এরকমই থাকে, কারণ সবার সাথে সবার বন্ধন থাকে। সবার সাথে একই রেখায় থাকলে তো এই প্রথমটার সাথে আর 3 নাম্বারটার সাথে সংযোগ থাকলো না, বুঝছো? প্রথমের সাথে 3 নাম্বারটা সংযোগ থাকলো না, এরকম থাকে, স্ট্রাকচারটা এরকম হয়, বুঝছো? এখন বলো কার কোনো কনফিউশন বুঝেছি। থাকলে বলো আমাকে। ঠিক আছে, আর তোমার মনে করো এখন পরীক্ষা এগিয়ে দিল, মনে করো হয় না, কোনো হইলো না, অ্যাডমিশন টেস্টে এরকম আসলো, অ্যাডমিশন টেস্টে এরকম দিল যে বলো এই যে একটা ত্রিপারমাণবিক গ্যাসকে আমরা এইভাবে সাজাইছি, তাহলে বলো এটা ডিগ্রি অফ ফ্রিডম কত? বলো স্পেশাল কেস, ও সোহা মনে করে ভালো করছে, বলো মনে করো অ্যাডমিশন টেস্টে দিল, অ্যাডমিশন টেস্টে তো কাহিনীর অভাব নাই, মনে করো এরকম দিল যে এই ত্রিপারমাণবিক গ্যাসকে এইভাবে সাজানো, বলো ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 5। মোট 5 হবে। হবে, কারণ একটা অক্ষ তারা খায় ফেলছে, একটা অক্ষ থেকে তাদের কোনো দূরত্ব নাই, এই এক্স অক্ষ থেকে বা ওয়াই অক্ষ বা জেড অক্ষ যেটাই বলো, তাহলে 3 দিকে দৌড়াইতে পারে, চলন 3, আর ঘূর্ণন হলো একটা অক্ষরে খেয়ে ফেলছে, বাকি দুটো অক্ষের চারদিকে তারা ঘুরতে পারবে, 5 হবে, সিম্পল। ঠিক আছে, গুড সোহা, গুড কোশ্চেন করছো। তারপর বলো আর কার কোনো সন্দেহ আছে? আর কোনো যদি সন্দেহ না থাকে তাহলে চলো আমরা দুই একটা যে সূত্রগুলো ফেলে আসলাম, গ্যাসের যে সূত্রগুলো ফেলে আসলাম, সেই গ্যাসের সূত্র দিয়ে আমরা 2-4টা ম্যাথ ট্যাথ করার চেষ্টা করি, ছোট ছোট ম্যাথ করার চেষ্টা করি। বলো আছে কোনো সন্দেহ আছে? ঘুরে আছে? এই সামিন ডিগ্রি অফ ফ্রিডম বুঝছো? এখন বলো এই অনেস্টলি জি বলো, স্যার, বুঝছি স্যার। অনেস্টলি বলো, তাহলে আমি আর তাপগতিবিদ্যায় ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে রিভিশন দিব না নে। এখন অনেস্টলি বলো কার কোনো সন্দেহ আছে কিনা? তন্ময়, তাওহিদ, সামিন, সাদিকা, রামিসা, নওরিন আফরিন, ওয়াফা, পিউলি, তানিম, সুহাব, ফেসবুক লাইভে আছে অনেকেই, কেউ কথা বলে না, চুপ করে বসে আছে। সুবা, তিথি, নানজিবা, বলো কোনো সন্দেহ আছে? নো ডাউট বলছে এফজেড তিথি। কার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে তাড়াতাড়ি বলো, না হলে আমরা 2-1টা ছোট ছোট প্রবলেম করার চেষ্টা করি। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ অনেক প্রবলেম করব, বড় বড় প্রবলেম করব। তাহলে গেলাম ম্যাথে গেলাম, কোনো সন্দেহ নাই ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে? না স্যার। ওকে, আর মনে রাখো এই কম্পনজনিত এটা অনেক উচ্চ তাপমাত্রায় কাজ করা হয়, যার কারণে আমরা এটা নিয়ে কাজ করি না, আমরা শুধু চলন আর ঘূর্ণন নিয়ে কাজ করি। ঠিক আছে, চলন আর ঘূর্ণন নিয়ে কেমনে কাজ হয় তা আমরা তো দেখালাম, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহুপারমাণবিক গ্যাসের জন্য। ওকে, তাহলে আসো 2-1টা প্রবলেম করি।
মনে করো ছোট ছোট দু একটা প্রবলেম করি, এগুলো আর কি প্রবলেম করবো, বাচ্চা বাচ্চা প্রবলেম এমসিকিউ এর মধ্যে যা আসে এগুলো কি পড়ার জিনিস? দেখো মনে করো এরকম দেওয়া আছে, ঠিক আছে, একটা পাত্রের মধ্যে তোমার এরকম দেওয়া আছে, মনে করো 40 গ্রাম অক্সিজেন দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, তুমি সব জানো, অক্সিজেনের আণবিক ভর জানো, তুমি মোলার গ্যাস যোগ জানো, সব জানো। এখন তোমার এখানকার মোট গতি শক্তি বের করতে বলছে। বলো মোট গতি শক্তি বের করবো কেমনে? মোট গতি শক্তি বের করবো কেমনে বের করবো? স্যার এটা যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস, ওই যে হাফ অফ কেটি সব দিকে, তো 5 ইন্টু হাফ অফ আমি কেটি। কে না দিয়ে যদি আর দিয়ে করতে চাই, তুমি কি জানো যে ওই যে সূত্র ছিল কিন্তু এরকম, 3/2 nRT। জি হ্যাঁ, স্যার, যদি 3/2। আর দিয়ে যদি করতে চাই তাহলে 3/2 nRT। আর আর কে এর মধ্যে কিন্তু ছোট্ট একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে, সেটা এই চ্যাপ্টারে ঝামেলা না করলেও সেটা পরের চ্যাপ্টারে ঝামেলা করে, অর্থাৎ তাপগতিবিদ্যায় ঝামেলা করে। তোমরা তো জানো যে মোট শক্তি ইকুয়ালস টু কি, এখানে মোট শক্তিটা আসে কি, মোট শক্তি আসে হলো ই ইকুয়ালস টু আসে কি হাফ অফ কেটি। তাহলে এই হাফ অফ কেটির আগে এখানে একটা সংখ্যা আসে, সেই সংখ্যাটার নাম কি? আমরা জানি যে প্রত্যেক দিকে স্বাতন্ত্র শক্তির মান হচ্ছে হাফ অফ কেটি, এটা আমাদের প্রুফ করা ছিল শক্তির বিভাজন নীতি থেকে, ঠিক আছে। স্বাধীনতা শক্তির মাত্রা। এটা হলো স্বাধীনতার মাত্রা, এখানে আসে ডিগ্রি অফ ফ্রিডম। তুমি যদি কে দিয়ে করো, ঠিক আছে, আর আমি যদি কে দিয়ে না করি তাহলে কি হবে? কে দিয়ে যদি না করি তাহলে কি হবে? 3/2 nRT। ঠিক নাকি বেঠিক বলো? জি স্যার। কি জি স্যার? ঠিক না আর বেঠিক? কে এর মান কি হবে? কে এর মান কে তো বোলজম্যান ধ্রুবক, কে ভুলে গেছে নাকি? কে বোলজম্যান ধ্রুবক না? হুম, এরে কে কি বোলজম্যান ধ্রুবক না অন্য কিছু? জি স্যার, বোলৎসমান ধ্রুবক। আচ্ছা, কে বোলজম্যান ধ্রুবক, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কে বোলজম্যান ধ্রুবক হইলো। আচ্ছা, তাহলে এখন তাহলে বলো এটার মোট শক্তি কত হবে? মোট শক্তি কত হবে? জানো মোট শক্তি কত হবে? আচ্ছা, ঠিক আছে, মোট শক্তি যাই আসুক, শুনো এখানে একটা সূত্র মনে রাখবা। সূত্র হচ্ছে কি, যে আমরা মোট শক্তি ব্যবহার করি কি, যে হাফ অফ কেটি, ঠিক আছে, আমরা মোট শক্তি ব্যবহার করি হলো হাফ অফ কেটি। আর এখানে আসে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এখন দেখো এটা তো দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য তোমার ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে? 5। স্যার 5। ঠিক আছে, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে? তাহলে আমার মোট শক্তি আসবে, দেখো এখানে মোট শক্তি আসবে হলো ই ইকুয়ালস টু আসবে হলো 5/2 কেটি। শোনো এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় করা হয় না, ঠিক আছে, বিশ্বাস করা হয় না। তাহলে এখন দেখো এটাকে তুমি যদি অণুর সংখ্যা, একটা অণুর সংখ্যা দ্বারা তো গুণ করতে হবে যে তুমি কতগুলো অণু নিছো, তাহলে এটা আমরা অণুর সংখ্যা দিয়ে যদি গুণ করি n ইন্টু 5/2 কেটি, এই n আর কে কে গুণ করলে পাওয়া যায় হচ্ছে আর, ঠিক আছে, n ইন্টু কে। কারণ কি আমরা বোলজম্যানের ধ্রুবক কি শিখছিলাম? বোলজম্যানের ধ্রুবক শিখছিলাম কি কে ইকুয়ালস টু আর বাই এন। তাহলে এই কে ইকুয়ালস টু হচ্ছে আর বাই এন, তাহলে এই এন আর কে গুণ করলে পাওয়া যায় আর, তার মানে এটাকে আমরা বলতে পারি 5/2 RT, ঠিক আছে, বলতে পারি 5/2 RT দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। জি স্যার। ওকে, তাহলে 5/2 RT আমরা জাস্ট ডিগ্রি অফ ফ্রিডম নিছি, সেই ডিগ্রি অফ ফ্রিডমের একটা অ্যাপ্লিকেশন আমরা দেখাইলাম। তুমি চাইলে এটা কে দিয়েও করতে পারো, চাইলে তুমি এটাকে কি দিয়ে করতে পারো, আর দিয়েও করতে পারো। কারণ এখানে ক্লিয়ার সূত্র ছিল, আমরা যখন এই চ্যাপ্টারে পড়েছিলাম বা পরের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, আমরা জানতাম কি যে এখানে ডিগ্রি অফ ফ্রিডমের পরে এখানে এই বোলজম্যান ধ্রুবকের সাথে মোলার গ্যাস ধ্রুবকের সম্পর্ক ছিল আর বাই এন, ঠিক আছে, কে ইকুয়ালস টু আর বাই এন। তাহলে এখন দেখো আর ইকুয়ালস টু কত, এন কে, তাহলে যে কে ইন্টু এনটাকে আমি আর বসাই দিচ্ছি। তাহলে এখন সবই তো দেয়া আছে, বসাই দাও।
ভ্যালু তো দেওয়াই আছে, বসাই দাও। তাহলে কত আসবে? ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে? টেম্পারেচার দেওয়া আছে, বসাও, দেখো মান কত আসে, কত আসে, বসাও। ব্যাপারটা কত আসছে? কিছু আসছে নাকি আসে নাই? স্যার 6233.81। শিওর? জি স্যার, এমনই আসে। 6233 .81। 6233.81, যার যেটা আসবে সেটাই উত্তর। ঠিক আছে, যার যেটা আসবে সেটাই উত্তর। ওকে, 1 নম্বরে গেল। 2 নম্বরে আসো। আচ্ছা, 2 নম্বরে আসো, কোনো সমস্যা নাই। তোমরা ই এর সাথে তাপমাত্রার সম্পর্ক জানো? ই এর সাথে তাপমাত্রার সম্পর্ক কি? শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক কি? ই ইকুয়ালস টু কি ছিল? শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক কি? ই ইকুয়ালস টু 3/2 nRT নাকি 2/3 nRT? 3/2। 3/2 nRT যদি হয় তাহলে ই এর সাথে তাপমাত্রার সম্পর্ক কি? সমানুপাতিক। ই এর সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে এখন দেখো, আমি যদি একটা গ্রাফ আঁকি, এটা যদি তাপমাত্রা হয় আর এদিকে এনার্জি হয়, তাহলে এই গ্রাফটা কিরকম হবে বলো তো? এই গ্রাফটা কিরকম হবে? মূল বিন্দুগামী মূল সরলরেখা। বিন্দুগামী সরলরেখা হবে। হলো, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আসো 3 নম্বর আসো। আমরা তো যেহেতু ইয়া করতেছি, আমরা এমসিকিউ টাইপ ফর্মুলা গুলো দেখতেছি। এখন আসো, মনে করো আর একটা, এবার একটা বুদবুদের ম্যাথ করি। দেখো, মনে করো একটি বুদবুদ, কি দেব, একটি, দেখো বুদবুদ হ্রদের তলদেশ হতে, দেখো উপরে 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 উঠে আসায়, মানে উপরি পৃষ্ঠে উঠে আসায়, ঠিক আছে, উপরি পৃষ্ঠে উঠে আসছে, উপরি পৃষ্ঠে উঠে আসায় আয়তন বাড়ে না কমে? হুম, উপরে উঠে আসলে আয়তন বাড়ে না কমে? বলো। আয়তন বাড়ে। হ্যাঁ, বাড়ে। তাহলে আয়তন 8 গুণ হয়, কারণ নিচে অনেক ডাবল চাপ কাজ করতেছিল, চাপে এটাকে কম্প্রেস করে ফেলে, যার কারণে আয়তন হয়ে যায় কম, আর উপরে উঠে আসলে আয়তন বেড়ে যায়। আয়তন 8 গুণ হয়। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ, ক্যাপিটাল এইচ মিটার উচ্চতার পানি স্তম্ভের চাপের সমান। পানি স্তম্ভের চাপের সমান হলে হ্রদের গভীরতা কত? হ্রদের গভীরতা কত বলো? কি বলছে ম্যাথে? বলছে কি এটা বুঝো, বলো আগে আমাকে। দেখো, বলছে বায়ুমণ্ডলের চাপ এইচ মিটার উচ্চতার পানি স্তম্ভের চাপের সমান। তাহলে এখন আমরা কি করবো বলো তো দেখি? আমরা সূত্র জানতাম কি, একটু আগে আমরা কি শিখে আসছি। দেখো, এখানে আমরা এরকম শিখে আসছিলাম যে এইখানে যদি থাকে, সেখান থেকে মনে করো সে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে আসছে, তাহলে এইখানে উঠে আসলে তার আয়তন হয়ে গেছে 8 গুণ। ঠিক আছে, এইখানে যদি V1 হয়, তাহলে এইখানে হয়েছে কত? V2 ইকুয়ালস টু কত? 8V1। আর নিচে চাপ কাজ করে কত? P1। আর P1 ইকুয়ালস টু মনে করো P প্লাস এইচ রো জি। আর এইখানে P2 ইকুয়ালস টু হচ্ছে P। এই হলো আমার কোশ্চেন, এই হলো কথা। তাহলে এখন থেকে তোমাকে বের করতে হলে হ্রদের গভীরতা।
এই হ্রদের গভীরতা এইচ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে বলছে। বলো তো কেমনে কাজ করব? কোনো তাপমাত্রা তো দেওয়া নাই, তাপমাত্রা কিছু দেওয়া নাই। বুঝছো ঘুরে বুঝছো? বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে যেখানে ক্যাপিটাল এইচ রো জি এরকম। হ্যাঁ, বায়ুমণ্ডলের চাপ ওটাকে ক্যাপিটাল এইচ রোজি বসাইতে হবে। ঠিক আছে, দেখো বলছে বায়ুমণ্ডলের চাপ হলো এইচ মিটার উচ্চতার পানি স্তম্ভের চাপের সমান। কারণ পানি স্তম্ভের চাপ আমরা কি জানি? পানি স্তম্ভের চাপ আমরা জানি কি? পি ইকুয়ালস টু এইচ রো জি। এটা হলো তোমাকে বসাইতে হবে। ঠিক আছে, এটা তোমাকে বসাইতে হবে পি এর জায়গায়। বুঝছো? পি এর জায়গায় তোমাকে এটাকে এইচ রো জি বসাইতে হবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বলো, বুঝছো না বুঝো নাই? বলো। দেখো তাহলে দেখো, আমরা জানি জাস্ট এই একটা লাইনই হলো মেইন কথা, একটা লাইন যে বায়ুমণ্ডলের চাপ এইচ মিটার উচ্চতায় পানি স্তম্ভের চাপের সমান। এই একটা লাইনই এখানে ইম্পর্টেন্ট কথা। তাহলে এখন দেখো আমরা জানি কি, আমরা কি জানি, মাত্র কি শিখছি? দেখো আমরা জানি P1V1 ইকুয়ালস টু P2V2। তাহলে P1V1 ইকুয়ালস টু P2V2 যদি আমরা জানি, তাহলে P1 এর জায়গায় আমরা কি বলেছি? P1 এর জায়গায় বলছি কি? P প্লাস এইচ রো জি ইন্টু V1। আর P2 এর জায়গায় কি বলেছি? P2 আর V2 এর জায়গায় কি বলেছি? 8V1। তাহলে দেখো দুই পাশ থেকে 8 কাট না, দুই পাশ থেকে V1 কাটা। তাহলে V1 কাটা থাকলে থাকলো কি? P প্লাস এইচ রো জি ইন্টু ইকুয়ালস টু হলো 8P2। দেখো তো এরকম হয় কিনা? আচ্ছা, P2 এর জায়গায় তো আমরা P2 কে আমরা P বলতে পারি, P2 কে আমরা P বলছি। ঠিক আছে, কারণ এটা P1 ইকুয়ালস টু P2 প্লাস এইচ রো জি, P2 কে আমরা P বলে দিছি। দেখো এই পর্যন্ত ইকুয়েশন আসে, কোনো সন্দেহ আছে? বলো রামিসা কান্তা, নরিন আফরিন, না যায় তো আফা, কোনো সন্দেহ আছে? আমাদের P1V1 ইকুয়ালস টু P2V2। এখন বায়ুমণ্ডলের চাপ এইচ মিটার উচ্চতায় পানি স্তরের চাপের সমান। তার মানে কি? এই পি এর ভ্যালুটা কি বলো? এই বায়ুমণ্ডলের চাপটা হলো কি? এইচ রো জি। ঠিক আছে, বা এইচ জিরো যেটাই বলো তুমি, এইচ রো জি। আমি বায়ুমণ্ডলের চাপ হলো এইচ রো জি। আবার এটা মার্কারি মনে করবা নাকি? এটা হচ্ছে এইচ রো জি। তাই বায়ুমণ্ডলের চাপ হলো এইচ মিটার উচ্চতায় পানির চাপের সমান। তাহলে পানির চাপ কি? এইচ রো জি। তাহলে এখন বসাও, এখানে বসাও, দেখবা সব কাটাকাটি চলে যাবে, শুধুমাত্র স্মল এইচটা থাকবে। এই স্মল এইচটা তোমাকে বের করতে বলছে, এই স্মল এইচটা কত? বুঝছো? এই নানজিবা, পিউলি কি পালাইছে না? জি স্যার, বুঝেছি। পিউলি আছে। বলো তাহলে কত আসে? এটা কত আসলো বলো? দুই পাশে ভ্যালু বসাও, তাহলে এটা কত হয়? 8। এটা হয় কত? এইচ রো জি প্লাস এইচ রো জি ইকুয়ালস টু 8 ইন্টু এইচ রো জি। আমি পি এর জায়গায় এইচ রো জি বসাইছি। দুই পাশে কি কি কাটা যায় রে? দুই পাশ থেকে কিছু কাটা যায় না কমন নিয়া? রোজি কাটা যায় না? রোজই কাটা যায়। জি স্যার। রোজি কাইট। তাহলে থাকে কি? ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ, এরকম থাকে না? স্যার 8 আছে না একটা? স্যার 8H থাকে। 8 আছে। তাহলে এখন দেখো, যদি এই পাশ থেকে একটা এইচ টাকে মাইনাস করে দেই, স্মল ইকুয়ালস টু 7H, 7 ক্যাপিটাল এইচ। ঠিক আছে, ডান পাশে নিয়ে মাইনাস করে দিছি। এই হচ্ছে এইচ আর এইচ এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, স্মল এইচ ইকুয়ালস হলো কত? ক্যাপিটাল এইচ। বুঝছো? বলো কার কোনো সন্দেহ আছে? শুধুমাত্র একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই ম্যাথটা হয়েছে, যে তোমার এখানে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে কি? ক্যাপিটাল এইচ গভীরতায় বা উচ্চতায় বায়ুমণ্ডলের চাপের সমান। এখানে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে ক্যাপিটাল এইচ উচ্চতায় বা গভীরতায় পানি যে চাপ দিবে তার সমান। আছে কোনো সন্দেহ আছে? বলো। তার মানে আমরা আমাদের অংশটুকুই রিভিশন দিচ্ছি, সেটা হলো ডিগ্রি অফ ফ্রিডম, আর হচ্ছে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, আর হলো এই বুদবুদ। ওকে, আর আমি বারবার বলতেছি, এই আপেক্ষিক আর্দ্রতা বের করার সময় চারটা জিনিস ভালো করে মনে রাখবা। সেই চারটা জিনিস হচ্ছে কি কি? চারটা জিনিস হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা কত, আর শিশিরাঙ্কের তাপমাত্রা কত।
বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত চাপ কত, শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ কত। এই 4টা জিনিস মনে না রাখতে পারলে বা খুঁজে বের করতে না পারলে তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবা না। বুঝছো? এই 4টা জিনিস খুঁজে বের করতে পারলে তবেই তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবা, নাহলে বের করতে পারবা না। বলো গুড়াগাড়া, কার কোনো সন্দেহ আছে? আর আল্লাহর ওয়াস্তে এই গ্যাস পার্টের যে ফর্মুলা গুলা আছে এই ফর্মুলা গুলা রিভিশন দিবা, ঠিক আছে? আর রিভিশন দিবা। আর যদি মনে করো যে স্যার সূত্রগুলো একসাথে দরকার, তাহলে আমাকে বললো, আমি গ্রুপে সূত্রগুলো দিয়ে দেবো না। সূত্র মনে হয় একবার দিছিলাম ওই চ্যাপ্টার পড়ানোর সময়, ঠিক আছে? তারপরে যদি বলো যে সূত্রগুলো আবার একসাথে দিয়ে দেন, সূত্রগুলো তোমার কাছে করাই আছে, জাস্ট আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। ওকে। আর আজকে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে কোনো কিছু প্রেজেন্ট করতে চাই না, কারণ আপেক্ষিক আর্দ্রতা নিয়েই আমাদেরকে মেইনলি অনেক ম্যাথ করতে হবে, সেটা আমরা নেক্সট দিন করবো ইনশাআল্লাহ। বলো তাহলে কার কোনো সন্দেহ আছে কিনা? সন্দেহ না থাকলে আজকে শেষ করে দিব। আজকে এই যে 20 মিনিট আগে ছুটি দিয়ে দিলাম, ঠিক আছে? বলো কার কোনো সন্দেহ আছে? ওয়াফা, নুরিন, কান্তা, সাদিকা, সামিন, তাওহিদ, তন্ময়, বলো আছে কার কোনো সন্দেহ আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, মন দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ। নেক্সট দিন, নেক্সট কবে? বুধবার। আর এই আমি বললাম তো খাতা শেষের দিক থেকে দেখতে শুরু করেছি। যাদের খাতাগুলো লাস্টে পাইছি তাদের খাতাগুলা অলরেডি অনেকের খাতা দেখে দিয়ে দিয়েছি, আর অনেকেই পাও নাই, এগুলা পেয়ে যাবা, সমস্যা নেই, আজকের মধ্যেই পেয়ে যাবা, ঠিক আছে? অনেকেই পাইছো, অনেকে পাও নাই, আজকে পেয়ে যাবা বাকিদের খাতা। ওকে, তাহলে থ্যাংক ইউ, মন দিয়ে পড়ালেখা করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।